তো সবাইকে স্বাগত আমার স্টাডি ফর সাকসেস ইউটিউব চ্যানেলে। আমরা যে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের কি কি প্রসেস আছে, রিক্রুটমেন্ট প্রসেস আমাদের কি কি হয় এসএসসি জিডিতে, সেটার আমি একটা ভিডিও করেছি, আশা করবো সবাই দেখেছো। তো আজকের যে ভিডিও, সেই ভিডিও হচ্ছে আমরা বলেছিলাম যে নেক্সট সিলেবাস নিয়ে আসবো। তো কম্বাইন করে আমি ভেবেছিলাম হয়তো 4টা সিলেবাসের ভিডিও করলে অনেকটা সময় নষ্ট হবে, তাই 4টাকে কম্বাইন করে একটাই ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওর মধ্যে তোমাদের 4টা যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে তোমাদের ম্যাথ, রিজনিং, হিন্দি আর আমাদের জিকে জিএস। এই 4টা সাবজেক্টকে একসাথে আমরা আজকে সিলেবাস একটা ভিডিও করব, যেটার মধ্যে তোমাদেরকে ফুল সিলেবাস আমি কোন কোন অধ্যায় আমরা পড়বো এসএসসি জিডির জন্য, সেই বিশেষ অধ্যায় যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে সেইগুলো আমি আজকে তোমাদেরকে করাবো। প্রত্যেকে নোট ডাউন করে নিতে পারো। 4টা খাতা করার জন্য বলেছিলাম, আশা করি যারা সিরিয়াস আছো ব্যাপারটা নিয়ে তারা অবশ্যই খাতা করবে। তো নোট ডাউন করে নেবে চ্যাপ্টারগুলো। বেশি অনেক চ্যাপ্টার আছে ইতিহাসে, কিন্তু সব চ্যাপ্টার থেকে তো আর আসে না। যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো প্রিভিয়াস 3 বছর 4 বছর ধরে যেখান থেকে এসএসসি বোর্ড টিসিএস আমাদের কোশ্চেন প্যাটার্ন করে, এসএসসি বোর্ড যে কোশ্চেনগুলো করে সেইগুলো আমি মোটামুটি তুলে নিয়ে এসেছি। সেই চ্যাপ্টারগুলো, বিশেষ বিশেষ চ্যাপ্টারগুলো, সেইগুলো আজকে করাবো। প্রত্যেকে খাতাতে নোট ডাউন করে নেবে। ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাথ। আমার এখানে সব ইংরেজিতে তোলা আছে, তোমাদেরকে বাংলাতে পাশে পাশে আমি লিখে দেবো। এর বাংলাটাও আমি পাশে লিখে নেবো, ঠিক আছে? ইংরেজিতে লিখবো, পাশে বাংলাটা আমরা লিখে নেবো, ঠিক আছে? তো হেডিং করবে ম্যাথের সিলেবাস। ফার্স্ট আমরা বলবো ম্যাথ, হয়ে যাওয়ার পরে আমরা একে একে পরপর করবো। হ্যাঁ, ম্যাথে যেগুলো আছে আমাদের 1 নম্বরে, আমাদেরকে টোটাল ম্যাথে আমাদের 22টা অধ্যায় আছে। 22টা অধ্যায় আমরা একে একে ইংলিশ আর বাংলা, ইংরাজি আর বাংলাতে দুটোতে লিখে নেবো। যেটাতে কমফোর্টেবল সেটাতেই লিখবে, ঠিক আছে? ফার্স্ট আমাদের আছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, ঠিক আছে? 1 নম্বর অধ্যায় আমাদের নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব। 2 নম্বর কি আছে আমাদের? 2 নম্বর আছে আমাদের এলসিএম এসিএম, অর্থাৎ লসাগু গসাগু, যেটা আমরা বলি এলসিএম, ঠিক আছে? লিস্ট কমন মাল্টিপল। আর আছে আমাদের এইচসিএফ, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। লসাগু আমি বাংলাতে পাশে লিখে নিচ্ছি, হ্যাঁ, লসাগু। আর হচ্ছে আমাদের গসাগু। একটু লং ভিডিও হবে, কারণ 4টা সাবজেক্ট, প্রতিটা অধ্যায় তোমাদেরকে আলোচনা করতে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবে, খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট আছে আমাদের যেটা ডেসিমাল ফ্র্যাকশন, অর্থাৎ দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? ডেসিমাল এন্ড ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? নেক্সট আমাদের 4 নম্বরে আছে যে দশমিক ভগ্নাংশ পর আমরা করব স্কোয়ার রুট আর কিউব রুট, অর্থাৎ স্কোয়ার রুট কিউব রুট হচ্ছে বর্গমূল আর ঘনমূল। স্কয়ার রুট কিউব রুট অর্থাৎ আমাদের বর্গমূল ও ঘনমূল, ঠিক আছে? প্রত্যেকেই সঠিকভাবে পয়েন্ট দিয়ে খাতাতে তুলে নেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
5 নম্বরে আমরা করব সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ, সবাই জানো সিম্পলিফিকেশন। সরলীকরণ। সরলীকরণ, ঠিক আছে। সরলীকরণ পর আমরা 6 নম্বর চ্যাপ্টার যেটা করব, নেক্সট চ্যাপ্টার আমাদের আছে এভারেজ। এভারেজ গড়, সবাই জানো এভারেজের অঙ্ক জানো না এরকম কেউ নেই, ছোট থেকে এভারেজের গড়ের অঙ্ক তোমরা করছো, তো আমরা লিখে নেবো আজকে এভারেজ। এভারেজ অর্থাৎ গড়। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবে, যে হাতে লেখা কোনো বুঝতে অসুবিধা যদি হয় আমি আরো স্পষ্ট করে লেখার চেষ্টা করবো। আশা করি স্পষ্টই হচ্ছে, তাও যদি কোনো অসুবিধা কারো মনে হয় কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে বলবো যে আমি পরে নেক্সট ভিডিও থেকে হাতে লেখা আরো স্পষ্ট করার চেষ্টা করবো। ঠিক আছে। 7 নম্বরে এজ। ঠিক আছে, এজ হচ্ছে তোমাদের বয়স সংক্রান্ত। বয়স সংক্রান্ত। তারপর তোমাদের 8 নম্বর। 8 নম্বর তোমাদের আছে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। পার্সেন্টেজ, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। ঠিক আছে, শতকরা। তারপর তোমাদের 9 নম্বরে আছে, পার্সেন্টেজের পরে 9 নম্বরে আছে আমাদের প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস অর্থাৎ লাভ ক্ষতি। প্রত্যেকেই শুনেছো, জানো, অনেকেই জানো লাভ ও ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি। তারপর তোমাদের প্রফিট আর লসের পরে আছে 10 নম্বর চ্যাপ্টার আমাদের কি আছে, 10 নম্বরে ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। লাভ ক্ষতির মধ্যেই ছাড়টা চলে আসছে, কিন্তু তাও এখানে কি হয়, ডিসকাউন্ট থেকে 1 থেকে 2টা কোশ্চেন এসএসসি বোর্ড দেয়। তাহলে ডিসকাউন্ট চ্যাপ্টারটাকে ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে ছাড়ের চ্যাপ্টারটাকে আলাদা করে একটা চ্যাপ্টার, যেখানে শুধুমাত্র ওই ধরনেরই অঙ্ক আমরা করব প্র্যাকটিস। ঠিক আছে, তার জন্য ওটাকে আলাদাভাবে নিয়েছি ডিসকাউন্ট। ঠিক আছে, প্রত্যেকেই নোট ডাউন করবে। ডিসকাউন্ট অর্থাৎ ছাড়, ক্রমিক ছাড় হতে পারে। ঠিক আছে, একাধিক ছাড় হতে পারে। ঠিক আছে। আর আছে আমাদের ডিসকাউন্টের পরে রেশিও প্রপারেশন। রেশিও প্রপারেশন হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত। রেশিও এন্ড প্রপারেশন। রেশিও প্রপারেশন অর্থাৎ অনুপাত সমানুপাত। অনুপাত ও সমানুপাত। সমানুপাত। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, আমি মুখে বলছি, মুখে বলাটাও শুনবে। ঠিক আছে, এই দিকে আমরা লিখবো 12 নম্বর। 12 নম্বর। 12 নম্বরে কি আছে আমাদের, 12 নম্বরে আছে আমাদের পার্টনারশিপ, অংশীদারি কারবার। ঠিক আছে, পার্টনারশিপ। পার্টনারশিপ, SHIP, পার্টনারশিপ হচ্ছে অংশীদারি কারবার। কারবার, অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবার। 13 নম্বরে আছে আমাদের, 13 নম্বরে পার্টনারশিপের পরে কম্পাউন্ড কর্পোরেশন। কম্পাউন্ড কর্পোরেশন। কম্পাউন্ড কর্পোরেশন। কম্পাউন্ড কর্পোরেশন, চক্রবৃদ্ধি সমানুপাত। দেখো, আমি এই চ্যাপ্টারগুলো সব মুখস্থ আছে, কিন্তু এই সিরিয়াল ওয়াইজ নেই।
সিরিয়াল ওয়াইজ লেখানো তোমাদের কারণ কারণ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের সম্পর্ক আছে, তাই ডেসিমাল ফ্র্যাকশন আর এলসিএম এইচসিএফ না করলে তোমার সিম্পলিফিকেশনে ঠিক আছে প্রচুর প্রবলেম হবে। তারপর তোমার এভারেজের বলো পার্সেন্টেজের বলো লসাগু গোসাগুর অনেক কাজ থাকে, তাই তোমাদের কি করতে হবে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের যেহেতু সম্পর্ক আছে তোমাদেরকে এই সিরিয়াল ওয়াইজ করালে ভালো হয়, তাহলে তোমরা একের পর এক জিনিস বুঝতে পারবে। আগে যদি আমি প্রফিট এন্ড লস বা রেশিও প্রপারশন করে দিই, তারপরে তোমাদেরকে শেখাই যে নাম্বার সিস্টেম, তোমরা সংখ্যাই জানো না আর তোমরা করে নেবে মানে রেশিও প্রপারশন অনুপাত, তাহলে তোমাদেরকে আগে নাম্বার সিস্টেম করতে হবে। 5টা টপিকের চ্যাপ্টার যেখানে তোমাদের ইউনিট ডিজিট, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, ঠিক আছে, সাম অফ জিরো, সাম অফ নাম্বার, সেগুলো সব আছে। সেইগুলো জানলে পরে তুমি করতে পারবে বাকি জিনিস। বাকি সংখ্যা জানতে হবে, সংখ্যা সম্বন্ধে সবকিছু জানার পর লসাগু গসাগু, তারপর দশমিক ভগ্নাংশ, বর্গমূল ঘনমূল, তারপর সরল থেকে আমাদের লেখাঙ্ক চালু হবে। তাছাড়া কি হবে বাকি জিনিসগুলো বুঝতে খুবই অসুবিধা হবে। তাই টপিক ওয়াইজ আমার খাতায় তোলা আছে, তোমাদের জন্যই পুরো বেছে আর করে সব জিনিস তুলে নিয়ে আসা হয়েছে, সেটাই আমি পরপর করাচ্ছি, ঠিক আছে। 14 নম্বরে আমরা করবো কম্পাউন্ড প্রপোর্শনের পরে আছে আমাদের টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে সময় ও কার্য। সময় ও কার্য প্রত্যেকেই জানো সময় কার্যের অঙ্ক, ঠিক আছে। আমরা প্রথম থেকে নতুন ভাবে পুরো গণিতকে শেষ করব, একদম পাই টু পাই প্রত্যেকটা টপিক আমরা একটা হলো অঙ্ক, প্রত্যেকটা টপিক থেকে 1 থেকে 2টা অঙ্ক আমরা টপিক ওয়াইজ করব, তারপর আমরা প্র্যাকটিস করব, তারপর নেক্সট চ্যাপ্টারে যাব। একটা চ্যাপ্টার যদি আমাদের পুরোপুরি ভাবে না ক্লিয়ার হয়, আমরা কোনোদিনই কনসেপ্ট ক্লিয়ার যদি না হয়, তাহলে আমরা পরের চ্যাপ্টার কোনোদিনই যাব না। তাতে আমাদের 6 মাসের জায়গায় 8 মাস লাগলেও কোনো অসুবিধা নেই, এখন তাড়াহুড়ো কিছু নেই, 1 বছর সময় আছে তোমাদের, ঠিক আছে। তাহলে তারপরে রেশিও প্রপোর্শন হয়েছে আমাদের, টাইম ওয়ার্ক হয়েছে পাইপ এন্ড ক্রিস্টাল, পাইপ এন্ড ক্রিস্টাল। পাইপ এন্ড ক্রিস্টাল হচ্ছে নল ও চৌবাচ্চা, ঠিক আছে, নল ও চৌবাচ্চা। চ্যাপ্টারগুলোর সাথে প্রত্যেকে পরিচিত আছো, হয়তো অঙ্ক কোনো চ্যাপ্টারে তোমাদের অসুবিধা হয়, কিন্তু চ্যাপ্টারগুলোর সাথে প্রত্যেকেই তোমরা পরিচিত আছো। তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদ, I সমান PTR/100 প্রত্যেকেই জানো। কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। নেক্সট আমরা 18 নম্বরে কি লিখবো? 18 নম্বরে আমাদের আছে মিক্সচার অর্থাৎ মিশ্রণের অঙ্ক সবাই জানো। মিক্সচার and alligation অর্থাৎ মিশ্রণ লিখে রাখো। মিশ্রণ ওই দুধের সাথে জলের মিশ্রণ, সিরাপের সাথে অনুপাত দিয়ে দিবে, তাহলে আগে আমরা করে রাখছি অনুপাত সমানুপাত, এখান থেকে মিক্সচারে অনেক সাহায্য করবে, তার জন্যই তোমাদের এই সিস্টেমটি করা হয়েছে, ঠিক আছে। 19-এ আমরা করব টাইম স্পিড এন্ড ডিসটেন্স। টাইম স্পিড এন্ড ডিসটেন্স অর্থাৎ সময়, ঠিক আছে, গতি ও দূরত্ব। সময়, গতি ও দূরত্ব। 20 নম্বর আমাদের আছে ট্রেন সংক্রান্ত। ট্রেন অর্থাৎ এই টপিকটা টাইম স্পিড এন্ড ডিসটেন্স, এই টপিকটা ক্লিয়ার করার পর
ঠিক আছে, আমরা ট্রেন সংক্রান্ত প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবো, তার কারণ ট্রেন থেকে আমাদের অনেক অঙ্ক দেয়। একটি ট্রেন অপর একটি ট্রেনকে একে অপরের দিকে ক্রস করছে, একটা ট্রেনের হয়তো গতিবেগ দিয়ে দিতে পারে বা গড় গতিবেগও দিয়ে দিতে পারে। একটা ট্রেনের গতিবেগ দিল, অপর একটি ট্রেনের স্লো, দুটোর মধ্যে ডিফারেন্স দিল, একজন স্পিড একজন স্লো। এবারে ওই স্লো ট্রেনের প্রথম কামরাতে বসে থাকা ব্যক্তিকে কত সেকেন্ডে ক্রস করবে, বা বাইরে একজন চলমান ব্যক্তি তার ব্যক্তির চলমানের স্পিড দিয়ে দিতে পারে, তোমাকে গতিবেগ দিয়ে দিতে পারে, এত যদি হয় তাহলে ট্রেনটা কত সেকেন্ডে ক্রস করবে। বা একটা ব্রিজের দৈর্ঘ্য দিয়ে দিল, ঠিক আছে, কত সেকেন্ড ক্রস করবে। সেম ট্রেন সম্বন্ধে আমরা নাই করবো 10 থেকে 15টা আলাদা আলাদা যে টপিক আছে ট্রেনের, সেই টপিকগুলো পুরো ক্লিয়ার করবো। ঠিক আছে, ওই জন্য ট্রেনটাকে আলাদাভাবে নেওয়া হয়েছে। 20টা চ্যাপ্টারে তোমাদের হয়, ট্রেনটাকে আলাদাভাবে নেওয়া হয়েছে এই টাইম স্পিড এন্ড ডিসটেন্স থেকে। আর এখানে তোমাদের এজ নয়, ডিসকাউন্ট চ্যাপ্টারটাকে প্রফিট আর লসের থেকে আলাদা করে নেওয়া হয়েছে, কারণ এখান থেকে পড়ে এই টপিকের থেকে কোশ্চেন আসে। তার কারণে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আলাদা করে টপিকগুলো নিয়ে 20টা জায়গায় 22টা চ্যাপ্টার করা হয়েছে। ঠিক আছে, এমন নয় যে নতুন কোনো চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, নতুন কোনো চ্যাপ্টার অ্যাড করা হয়নি। বোট অ্যান্ড স্ট্রিম 21 নম্বর চ্যাপ্টার আমাদের আছে, বোট অ্যান্ড স্ট্রিম, BOAT, বোট অ্যান্ড বোট, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত, নৌকা ও স্রোত। হ্যাঁ, প্রত্যেকেই জানো নৌকা স্রোতের অঙ্ক। ঠিক আছে, আর একদম শেষে আমাদের থাকবে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। মেনসুরেশনের মধ্যে 2D আর 3D দুটোই অ্যাড থাকবে আমাদের বিষয়ে, কারণ 2D থেকেও কোশ্চেন পড়ে অনেক শিফটে, 3D থেকেও অনেক শিফটে কোশ্চেন পড়ে, তাহলে তোমাদেরকে দুটাই জানতে হবে। এই হচ্ছে আমাদের 22টা, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমাদের 22টা ম্যাথের যে চ্যাপ্টার আছে, এই হচ্ছে সেই 22টা চ্যাপ্টার। ঠিক আছে, আশা করি 22টা চ্যাপ্টার সবাই নোট ডাউন করবে, স্ক্রিনশট করে নেবে নোট ডাউন করার জন্য, কারণ আরো বাকি টপিক বাকি আছে, তো আমি এটা মুছে ফেলবো। সবাই স্ক্রিনশট করে নেবে, আর না হলে পজ করে খাতাতে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এটা 22টা কমপ্লিট। এরপর আমরা রিজনিং এর চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। রিজনিং এর চ্যাপ্টার রিজনিং এর চ্যাপ্টার আমাদের আছে টোটাল নন ভার্বাল আর ভার্বাল যদি একসাথে আমরা অ্যাড করি আমাদের আছে 26 খানা, 17 আর 8 25 খানা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তো আমরা রিজনিংটা লিখব। ঠিক আছে, রিজনিং। ঠিক আছে, রিজনিং এর এখানে আমাদের আছে দুটো পার্টে ভাগ করতে হবে, একটা হচ্ছে ভার্বাল, রিজনিং। ঠিক আছে, ভার্বাল রিজনিং, আর একটা আছে নন ভার্বাল, নন ভার্বাল রিজনিং। ঠিক আছে, ভার্বাল আর নন ভার্বাল দুটো আলাদা আলাদা টপিক। ঠিক আছে, এখানে 1 নম্বরে আছে আমাদের ফার্স্ট ক্লাসিফিকেশন। আমি এখানে বাংলাটা লিখছি না, অনেকগুলো চ্যাপ্টার আছে, বাংলা লিখতে অনেকটা সময় লেগে যাবে, এমনকি মুখে হয়তো বলে দেবো, অনেকটা সময়ও লাগবে আর অনেকটা আমাকে লিখতেও হবে। আরো এখনো জিকে আছে, প্লাস তার সাথে তোমাদের হিন্দি আছে। তাহলে আমি মোটামুটি ওই রিজনিং এর
ইংরেজি নামগুলো আমার যেহেতু নোট ডাউন করা আছে ওগুলোই লিখে দিচ্ছি, ঠিক আছে। ক্লাসিফিকেশন, তোমরা সবাই জানো ক্লাসিফিকেশন হচ্ছে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। 2 নম্বর যেটা আমার টপিক আছে, 2 নম্বরে আছে আমার ডিরেকশন, দিক নির্ণয়, যেগুলো ডিরেকশন টেস্ট, ডিরেকশন, ঠিক আছে। 3 নম্বরে আছে আমাদের সিলোজিমস। তোমরা জানো একটা স্টেটমেন্ট কনক্লুশন হয় আর একটা সিলোজিমস হয়। হয়েছে। নেক্সট 4 নম্বরে আছে আমাদের সিলোজিমস এর পরে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্র যেটা বলি আমরা, ভেন চিত্র। সেই গোল গোল ছবি করে আমাদেরকে করতে হয় ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন প্রত্যেকে লিখে রাখবে, ঠিক আছে। নেক্সট আছে আমাদের 6 নম্বরে ম্যাথমেটিক্যাল অপারেশনের পরে আছে আমাদের ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন, তাই তো, ব্লাড রিলেশনই আছে, ব্লাড রিলেশন, ঠিক আছে। নেক্সট 7 নম্বরে আছে আমাদের সিমিলার সেট, সিমিলার সেট, সিমিলার সেট, সিমিলার সেট, ঠিক আছে। একই সিমিলার সেট হচ্ছে সরলীকরণ যেটা হয়, মানে একই ভাবে আছে সেইটা আমি খুঁজে বের করতে হবে যে এইটা যদি এরকম হয় তাহলে এইটা কি রকম হবে, সিমিলার সেট। অ্যানালজি আছে আমাদের, অ্যানালজি, অ্যানালজি আছে আমাদের, ঠিক আছে। অ্যানালজি সেটও লিখে রাখতে পারো, অ্যানালজি সেট, সিমিলার, ঠিক আছে। আর এখানে আছে আমাদের 9 নম্বর, এখানে থাকবে 17টা, এখানে থাকবে 8টা, টোটাল 25টা আছে। নন ভার্বাল আমাদের 8টা আছে, ভার্বালটাই বেশি থাকে, ঠিক আছে। নন ভার্বাল থেকে 4-5টা কোশ্চেন আসে, তার জন্য আমাদেরকে এটাও করতে হবে, হ্যাঁ। 8টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন, এখান থেকে আছে 15টা কোশ্চেন, টোটাল 20টা কোশ্চেন আছে। তারপর আছে আমাদের সিরিজ, সিরিজ সবাই জানো, সিরিজ কিছু না কিছু 2, 4, 6, 8, 10 গ্যাপ দিতে পারে, স্কোয়ারের গ্যাপ দিতে পারে, কিউর গ্যাপ দিতে পারে, তোমাদেরকে লজিকটা ধরে আনসার করতে হবে। সিরিজ, ওইটা হচ্ছে সিরিজ বলা হয়, ঠিক আছে। সিরিজ, সিরিজ আছে। তারপরে 10 নম্বরে আছে তোমাদের সিরিজের পরে আছে আমাদের ডাইস, ডাইস, লুডো ছক্কা যেটা বলে, লুডো ছক্কা, আদর্শ লুডো ছক্কা হয়। আর একটা নরমালি ওরা 4টা ছবি দিয়ে দেয়, তোমাকে বলবে যে তাহলে 2 এর উল্টো পিঠে কি হবে, বা লুডো ছক্কা দিয়ে দেয়, সেখানে কালার দিয়ে দেয় লাল, হলুদ, ব্লু। লালের বিপরীত পিঠে কোন কালার থাকবে, অনেক সময় লাইফ, স্পিড, হ্যাঁ, যে হোক কিছু দিতে পারে, স্পিডের উল্টো পিঠে কি থাকবে, মানে তোমাদেরকে যেরকম ভাবে করানো যায়, ঠিক আছে, কিভাবে ওটার আনসার করবে একটু জেড তোমাদেরকে দেখানো হবে। জাস্ট তোমরা এটা তুলে রাখো, কি কি আমরা করব, 8 মাসে 6 মাস হোক আর 8 মাস হোক, আমরা কি কি করবো সেগুলো সব এখানে নোট ডাউন করো। 11 নম্বরে আছে আমাদের ডাইসের পরে র্যাঙ্কিং টেস্ট, ঠিক আছে, র্যাঙ্কিং টেস্ট, র্যাঙ্কিং টেস্ট। র্যাঙ্কিং টেস্ট বলতে তোমার অনেক সময় বললে বুঝতে পারবে, অনেক সময় বলে না, র্যাঙ্কিং টেস্ট বলতে তোমার 35 জন টোটাল ক্লাসে আছে, তারা সারি সারি বদ্ধভাবে বসে আছে। 18 নম্বরে যদি সুজিত থাকে এবং পেছন দিক থেকে 16 নম্বরে যদি রাম থাকে, তাহলে রাম আর সুজিতের মধ্যে কতজন বসে আছে, এটা হচ্ছে র্যাঙ্কিং টেস্ট, ঠিক আছে। এরপর 12 নম্বর, 12 নম্বরে আমাদের কি আছে, 12 নম্বরে আছে আমাদের ফাইন্ড দ্য মিসিং নাম্বার, ঠিক আছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, মানে একটা নাম্বার গ্যাপ দিয়ে দিবে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে যে এখানে কোন নাম্বারটা হতে পারে। 13 নম্বর, 13 নম্বর আছে আমাদের লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড, ওয়ার্ডের লজিক্যাল সিকোয়েন্সটা তোমাদেরকে ধরতে হবে, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড, লজিক্যাল সিকোয়েন্স অফ
ওয়ার্ড, WORD, ওয়ার্ড, লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড। নেক্সট 14 নম্বরে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। 2 থেকে 3টা আমাদের থাকে, প্রত্যেকেই অধিকাংশ 80 থেকে 90% নতুন ছেলেদের তো 100%, আর পুরনো ছেলেদের 70 থেকে 80% যারা থাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যদি 2-4টার মধ্যে পড়ে বা গোল টেবিল হয় তাহলে করবো, নচেত বাদ দিয়ে দেবো। যদি চৌকো হয়, চতুর্ভুজ টাইপের হয়, আর 8টা যদি থাকে বা গোলই হয় 8টা যদি থাকে, তাহলে বাদ দিয়ে দেবো। কিন্তু এত ইজি, ওখান থেকে 2 2 4 নাম্বার কি 3টা করলে 6 নাম্বার, এতটাই সোজা পড়ে, কারণ ওরাও জানে যে আমি 8টা দিয়েছি মানে ওদেরকে সোজা দিতে হবে। কোশ্চেনটা এতটা ক্রিটিক্যাল কোশ্চেন করে চলবে না, একদম আমি দেবো 8টা লেন্দি প্রসেস, তারপরে আমি যদি টাফ দিই 1 ঘন্টার মধ্যে কোনোদিনই সম্ভব হবে না। তাই যখনই বড় কিছু থাকবে, অঙ্ক হোক আর লজিক হোক, বড় যদি থাকে একদম ইজি থাকবে। সেইটাই কিভাবে করবো আমরা, সেটার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা কিছু ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু সেই নাম্বার হবে না। সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করবো। তারপর 15 নম্বর আছে আমাদের, 15 নম্বর আছে আমাদের। 15 নম্বরে কি আছে আমাদের? ডিকশনারি অর্ডার। 4টা 5টা ওয়ার্ড দিয়ে দিবে, তারপরে বলবে ডিকশনারি ওয়ার্ডে সাজাও। 2 3 4 5 6 মানে কোন ওয়ার্ডটা ডিকশনারি অর্ডার হিসেবে A থেকে Z, এইটা তোমাকে সাজিয়ে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা তোমার সবচেয়ে প্রথমে হবে, কোন ওয়ার্ডটা শেষে হবে। অনেক সময় প্রশ্ন করতে মাঝে হবে কোন ওয়ার্ডটা, অনেক সময় প্রশ্ন করতে শেষে হবে কোন ওয়ার্ডটা, অনেক সময় প্রশ্ন করতে সিকোয়েন্সটা বলো, ঠিক আছে? 1-এ থাকে একটা ওয়ার্ড, 2-এ থাকে একটা ওয়ার্ড, 3-এ থাকে একটা ওয়ার্ড, 4-এ, 5-এ, 6-এ। এরপর ওরা সিকোয়েন্স গুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। 6 1 3 4 5, 5 3 2 1 6, 6 2 3 1 4, মানে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে, তার মানে তোমাকে প্রতিটা সেটা জানতে হবে কোন ওয়ার্ডটা আগে হবে, কোন ওয়ার্ডটা পরে হবে। সেই ওয়ার্ডগুলো জানার জন্য তোমাকে অ্যালফাবেট সিরিজ অনুসারে তোমাকে যেটা তোমাদের ডিকশনারি অর্ডার বলে, ডিকশনারি অর্ডার হিসেবে A, তারপর B, তারপর C, একদম শেষে Z, সেই হিসাবে তোমাদেরকে ডিকশনারি অর্ডার, ঠিক আছে? ডিকশনারি অর্ডার, ডিকশনারি অর্ডার। তারপর কি আছে আমাদের 16 নম্বরে লিখে নেবো ডিকশনারি অর্ডারের পরে 16 আর 17 কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং করতে প্রত্যেকের খুব মজা লাগে কোডিং ডিকোডিং, কারণ কি ইজি ভাই, হয় তাদের প্লেস ভ্যালু থাকবে, নচেত তাদের বিপরীত উলটপালট থাকবে। প্রত্যেকেই ওই জিনিসটা মনে রাখে, প্লেস ভ্যালু গুলো প্রত্যেকে মনে রাখতে হবে। রিজনিং করতে হলে ফার্স্ট অফ অল তোমাদেরকে প্লেস ভ্যালু মনে রাখতে হবে। আচমকা যদি তোমাকে জিজ্ঞেস করি এস এর কত, তোমাকে চিন্তা ভাবনা করবে এস এর কত, ডি এর 20, ডি এর আগে এস থাকে 19, ওইভাবে করলে হয় না। একদম পাইট বাই মুখস্থ থাকবে। এস এর যখনই ধরবে তখনই 19, তোমাকে কে এর যখনই ধরবে তখনই 11, জে এর যখনই ধরবে তখনই 10, ঠিক আছে? এই যে যখনই ধরবে তখনই 8, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। ইউ যখনই ধরবে তখনই 21, ঠিক আছে? একদম ফটাফট উত্তর দিতে হবে, তার মানে তোমার মুখে লেগে থাকবে। আয় যখনই ধরবে তখনই 9, ঠিক আছে? একদম মানে কিছু ভাবার দরকার নেই, আর বললে 18, ঠিক আছে? মানে কি হিসাবে মনে রাখবে সেটা আমি সিকোয়েন্সটা বলে দেবো যে কিভাবে এত তাড়াতাড়ি মনে থাকবে, ঠিক আছে? সেটা বলে দেবো, কিন্তু তোমাদেরকে মুখস্থটা নিজেকে করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাসে আগে ওইটা হবে, তারপরে তোমাদের শুরু হবে সবকিছু। ওইটা না জানলে কোনো কাজ হবে না, ঠিক আছে? প্লেস ভ্যালু না জানলে, অ্যালফাবেট সিরিজের প্লেস ভ্যালু না জানলে কোনোদিন রিজনিং কমপ্লিট হবে না। অর্ডার সিকোয়েন্স আর আছে আমাদের কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং, ঠিক আছে? কোডিং ডিকোডিং আছে। আর 17 নম্বরে এখানে লিখে রাখতে পারো, 17 নম্বর আছে আমাদের লাস্ট অর্ডার সিকোয়েন্স। অর্ডার সিকোয়েন্স, অর্ডার সিকোয়েন্স। এরপর আমরা শুরু করব নন ভার্বাল। নন ভার্বাল কোনগুলো যদি বলি হালকা কাজ দেওয়ার জন্য দাদা হালকা বুঝিয়ে দাও নন ভার্বাল কোনগুলো। নন ভার্বাল হচ্ছে তোমাদের ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, তারপর তোমাদের আছে পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ঠিক আছে? কি অর্ধেকটা মুড়ে দিয়েছে, বাকিটা বলছে যে তাহলে এই মুড়াটা যদি না থাকে তখন কোন ছবিটা হবে, বা মুড়তে মুড়তে রেখে দিয়েছে মুড়লে পরে কোন ছবিটা হবে।
তোমাদের পেপার কাটিং, কাটতে কাটতে রেখে দিয়েছে, যদি না কাটা হয় তাহলে দু চারটার মধ্যে কোন ছবিটা হবে। ওয়াটার ইমেজ, উল্টে যাবে, আপ ডাউন। মিরর ইমেজ, সাইড রাইট লেফট। তোমাদেরকে প্রত্যেকটা যদি তোমরা নিয়ম জানো একটাও গাঢ় লাগবে না। অনেকে মনে করে ওয়াটার ইমেজ হ্যাঁ কিভাবে উল্টাবো, প্রত্যেকটা ছবি তো মনে হচ্ছে উল্টে আছে, কোন ছবিটা হবে, কনফিউশন হওয়ার কিছু জায়গা নেই। প্রচুর পরিমাণ প্র্যাকটিস আর প্রচুর পরিশ্রম আর তার সাথে সঠিক নিয়ম যদি জানা থাকে কোনো কিছুই কঠিন মনে হবে না। ঠিক আছে, একে একে তুলে নাও। হিডেন ফিগার, হিডেন ফিগার, ঠিক আছে। হিডেন ফিগার মানে তোমাকে হারিয়ে যাওয়া ফিগারটা খুঁজতে হবে, ঠিক আছে। হিডেন ফিগার তোমাকে দিয়ে দেবে একটা ছবি, তারপর মুছে দেবে, দিয়ে বলবে যে এই খুঁজে বের করাও যে এই ছবিটা কোন এ বি সি ডি চারটা অপশনের মধ্যে কোনখানে হবে। মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ একসাথে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি না, ঠিক আছে। মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজ, ঠিক আছে। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, তারপর আছে মিরর ওভার, হ্যাঁ ওভার, মিরর ইমেজ। আর আছে 3 নম্বরে আমাদের ফিগার সিরিজ। ফিগার সিরিজ, ফিগার সিরিজ যদি বলি ফিগার সিরিজ কোনটা হবে, ঠিক আছে। ফিগার সিরিজ তোমাদের ছবি, ফিগার, ফিগার মানে বুঝতে পারছো একটা গঠন, ছবি, ছবি দিয়ে দিবে, তারপর তোমাদেরকে সঙ্গে একটা সাথে একটা রিলেটিভ ছবি দিয়ে দিবে, তোমাদেরকে খুঁজতে বলবে যে কোনটা হবে, খুঁজে বের করো। ফিগার সিরিজ আছে আমাদের, ফিগার, এখানে যেমন তুমি করেছো সিরিজ, এখানে অ্যালফাবেট সংখ্যা ওখান দিয়ে দিবে, আর এখানে ছবি দিয়ে দিবে। ফিগার সিরিজ, ঠিক আছে। ফিগার সিরিজ, ফিগার সিরিজ হয়েছে। তারপর আছে তোমাদের ফিগার অ্যানালজি, ফিগার অ্যানালজি। এখানে করেছো তোমরা অ্যানালজি সেট, এখানেও ফিগার নিয়ে অ্যানালজি তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে। ফিগার ক্লাসিফিকেশন তোমরা তো নরমাল করেছো ক্লাসিফিকেশন, এখানে ফিগার ক্লাসিফিকেশন, এখানে সবই জড়িত থাকবে ফিগার, ঠিক আছে। ছবি থেকে সব কিছু দেবে। ক্লাসিফিকেশন আমাদের ক্লাসিফিকেশন করা হয়েছে, ক্লাসিফিকেশন, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, এখানে 8টা আছে আমাদের। 6 নম্বরে কি আছে? ফিগার কমপ্লেশন, ফিগার কমপ্লেশন, ফিগার কমপ্লেশন। একদম কনফিউশন হওয়ার কিছু নেই, পরিশ্রম আর প্র্যাকটিস, অনবরত প্র্যাকটিস যদি কেউ করে কোনো প্রবলেম হবে না। পেপার কাটিং, পেপার ফোল্ডিং তোমাদের বলেছি আগে, ঠিক আছে। পেপার কাটিং and paper folding, paper folding, paper cutting, paper folding, ঠিক আছে। আর কি আছে আমাদের এখানে? কাউন্টিং ফিগার, কাউন্টিং ফিগার, কাউন্টিং ফিগার, কাউন্টিং ফিগার, কাউন্টিং ফিগার ডাব্লিউবি তো তোমরা করো। কাউন্টিং ফিগার একটা ত্রিভুজের মাঝে মাঝে দাগ টেনে বলবে কতগুলো ত্রিভুজ আছে, বা দুটো দাগ টেনে দেবে কতগুলো ত্রিভুজ আছে, উপর থেকে লম্বা লম্বা দাগ টেনে দেবে কতগুলো ত্রিভুজ আছে, ঠিক আছে। চৌকো বক্স করে দুটো চৌকো বক্স করে দুটো চৌকোর মতো করে দেবে কতগুলো বর্গক্ষেত্র, কতগুলো আয়তক্ষেত্র আছে, সবগুলো নিয়ম আছে। নিয়ম ছাড়া কোনো বের করতে পারবে না, গুনে গুনে হাইলাইট হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে তাও বেরোবে না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের রিজনিং এর 8টা, আর এদিকে 17টা অর্ডার সিকোয়েন্স। 17টা আমাদের রিজনিং, ছবি তুলে নেবে বা পজ করে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। টোটাল 25টা। দেখো অনেকটা জিনিস বোঝাবার আছে বলে আজকে আমি এটা তোমাদের যে জিকের পার্টটা আছে, জিকের পার্টটা লিখিয়ে এনেছি, ঠিক আছে। লিখিয়ে এনেছি এই কারণে, কারণ অনেকগুলো জিনিস তোমাদেরকে বোঝাতে হবে, ঠিক আছে। না হলে অনেকটা সময় নষ্ট হবে। আর একসাথে 4টা সিলেবাস পড়ানো মানে, এরপরে হিন্দি আছে, হিন্দির 20টা অধ্যায় আছে। হিন্দির 20টা অধ্যায় থাকার কারণে কি হয়েছে তোমাদের অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা, তার জন্য এটা লিখে নিয়েছি। হিন্দিটা আমরা বলে বলে লিখে লিখে করবো, ঠিক আছে। তারপর জিকেতে আমাদের স্ট্যাটিক জিকে কি কি আছে? স্ট্যাটিক জিকে, সাবজেক্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাকে বলেছিলাম যে এসএসসি তে আমাদের জিকে কে 3টা ভাগে বোর্ড মেম্বাররা ভাগ করে, যারা অথরিটিতে যারা আছে, ঠিক আছে। কি করে? স্ট্যাটিক জিকে, সাবজেক্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাকে যদি 20টা কোশ্চেন করতে হয়, তোমাকে 3টা বিষয়কেই যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে 3টে বিষয়কে তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। 3টে বিষয় করা ছাড়া
পুরো ঠিক করা সম্ভব নয়, পুরো না হলেও 16 থেকে 18টা করতে হলে তোমাকে 3টে বিষয় পড়তে হবে। ফার্স্ট তোমাদেরকে যেটা পড়তে হবে স্ট্র্যাটেজিকে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে 15টা চ্যাপ্টার আছে, তোমাদের 15টা অধ্যায়, 15টা অধ্যায়ে তোমাদেরকে 15টাই ভালোভাবে পড়তে হবে, যার কারণে 8 থেকে 10টা কোশ্চেন এখান থেকে আসে। অনেক সময় কোনো শিফটে 12টা কোশ্চেন চলে আসে স্ট্র্যাটেজিকে থেকে, তার কারণ এই স্ট্র্যাটেজিকে কিছু কিছু স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্সে রূপান্তরিত হয়। যেমন এই বছর 2024-এ 16ই ডিসেম্বর তোমাদের জাকির হোসেন মারা গিয়েছিল, আমাদের বিখ্যাত তবলাবাদক। সেই তবলাবাদক আমরা পাবো বাদ্যবাদক, এখানে তোমাদের যে অধ্যায় আছে বাদ্যবাদক সেখানে পাবো, কিন্তু সেটাই আবার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করে দেবে যে তিনি কবে পদ্মশ্রী পেয়েছে, তিনি কবে পদ্মবিভূষণ পেয়েছে, তিনি কবে পদ্মভূষণ পেয়েছে, এমনকি তিনি কবে তোমাদের সঙ্গীতের কি হয় বিভিন্ন পুরস্কার পেয়ে থাকেন, সেগুলো কবে পেয়েছে সেটাই কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। তাহলে এতদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স কি জন্য জিজ্ঞেস করে, কারণ সদ্য হয়তো সেই ব্যক্তি আলোচনার মধ্যে এসেছে, তার কারণে কি হয় সেই ব্যক্তি সম্বন্ধে প্রশ্ন পড়ে যায় তোমাদের। তাহলে আমরা স্ট্র্যাটেজিকের কি কি চ্যাপ্টার জানবো একে একে আমরা পড়ে আসবো। খাতাতে সবাই নোট ডাউন করে নেবে, বলেছিলাম 4টা খাতা করতে, 4টা খাতা প্রত্যেকেই করবে। যদি ইচ্ছে করো কিছু করার, তাহলে তোমাদেরকে পরিশ্রম 100% করতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা কোনোদিনই সম্ভব নয়। কপালে থাকলে অবশ্যই তোমরা কিছু হেল্প পাবে, হয়তো সিট ভালো চলে আসতে পারে তোমার জন্য কপালে থাকলে, হয়তো তুমি সঠিক জিনিসটা সঠিক টাইমে মনে পড়ে যেতে পারে কপালে থাকলে, কিন্তু তোমাকে সেটা কাটতে হবে। যেটা তোমার মাথাতে যদি না থাকে মনে পড়বে কিভাবে, তার জন্য তোমাকে করতে হবে, ঠিক আছে? না পড়া ছাড়া কোনো পথ নেই। শাস্ত্রীয় নৃত্য শিল্পী, এখানে তোমরা পেয়েছো ক্লাসিক্যাল ড্যান্স এবং আর্টিস্ট। ক্লাসিক্যাল ড্যান্স আর্টিস্ট মানে কি তোমাদের ভারতনাট্যম, 8টা ক্লাসিক্যাল ড্যান্স আছে, আর একটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ড্যান্স, অর্থাৎ আধা শাস্ত্রীয় নৃত্য। আধা শাস্ত্রীয় নৃত্য কোনটা? আধা শাস্ত্রীয় নৃত্য হচ্ছে আমাদের ছৌ, যেটা এখনো শাস্ত্রীয় নৃত্য পুরোপুরি ভাবে পাইনি, ঠিক আছে? 2010 সালে ইউনেস্কোতে স্থান পেয়েছে ছৌ। ছৌকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সরাইকেলা ছৌ, ঠিক আছে, ময়ূরভঞ্জ ছৌ, আর আমাদের পুরুলিয়া ছৌ। পুরুলিয়া ছৌ আমাদের পশ্চিমবঙ্গে, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখতে হবে ভিডিওটা তারা জানো যে পুরুলিয়া ছৌ কেমন। শাস্ত্রীয় নৃত্য আর শিল্পী, এই শাস্ত্রীয় নৃত্য আর শিল্পী কি হয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এখান থেকে আমরা ভারতনাট্যমের সাথে জড়িত যামিনী কৃষ্ণমূর্তির নাম, ভারতনাট্যমের সাথে জড়িত আমরা বিভিন্ন নাম আমরা এখানে পাবো, উর্মিলা, ঠিক আছে, নর্তকী নটরাজন, ঠিক আছে, এই নামগুলো আমরা পাবো ভারতনাট্যমের থেকে। যেখান থেকে তোমরা এই ভারতনাট্যমের থেকে তোমাদেরকে প্রশ্ন করে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে জড়িত, ভারতনাট্যমের সাথে জড়িত, যামিনী কৃষ্ণমূর্তি কত সালে পদ্মশ্রী পেয়েছে, বা যামিনী কৃষ্ণমূর্তি 1992 সালে পদ্মভূষণ পেয়েছে কোন নৃত্যের জন্য, ঠিক আছে? এইরকম টাইপের ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে প্রশ্ন করবে। কিন্তু আমরা যদি এই পুরো সাবজেক্টটা অধ্যায়টা শাস্ত্রীয় নৃত্য ও শিল্পী পড়ে থাকি, আমাদের কাছে কোনো কোশ্চেনটাই অজানা বা নতুন মনে হবে না, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে বাদ্যবাদক। এই যে মাত্র বললাম তোমাদেরকে জাকির হোসেন তবলার সাথে জড়িত, সেরকম তোমাদের প্রচুর ব্যক্তির নাম আছে তোমাদের সাথে আজকে জিজ্ঞেস করলে তোমাদেরকে। জাকির হোসেন ছাড়াও আরো যে নাম আছে আমাদের, আল্লাহ রাখা খান, বিসমিল্লা খান, ঠিক আছে, কোন কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত, তারা কবে পদ্মশ্রী পেয়েছে, তারা কবে পদ্মবিভূষণ পেয়েছে, তারা কবে পদ্মভূষণ পেয়েছে, তারা কবে গ্র্যামি পুরস্কার পেয়েছে। সঙ্গীতের সাথে জড়িত যাবতীয় জিনিস তোমাদের এই দুটো অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট অধ্যায়। তোমাদের 8টা ক্লাসিক্যাল ড্যান্স, ভারতনাট্যম, মণিপুরি, কথাকলি, কত্থক, ঠিক আছে, সাত্রিয়া, ঠিক আছে, তোমাদের কুচিপুড়ি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কোন রাজ্যের সাথে জড়িত, ঠিক আছে, সে তার স্টেপ, কোন স্টেপে শুরু, কোন স্টেপে শেষ, কোন ধর্মের মানুষরা পালন করে, কোনটা কবে শুরু হয়েছে, কত বছর পুরনো, সবচেয়ে পুরনো কোনটা শাস্ত্রীয় নৃত্য, সবচেয়ে নতুন কোন শাস্ত্রীয় নৃত্য, সব আছে এই চ্যাপ্টারে। বাদ্যবাদকের চ্যাপ্টারে আছে ওই ব্যক্তিদের নাম এবং তাদের ওই ব্যক্তিদের কোন বাদকের সাথে জড়িত এবং সেই বাদ্য বাজানোর পর তারা কোন পুরস্কার পেয়েছে সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। উৎসব ফেস্টিভ্যাল তোমরা জানো, ছত্তিশগড়ের ছেছেরা, কোন খানের উৎসব, ছত্তিশগড়ের ছেছেরা, ঠিক আছে? তোমাদেরকে এগুলো সব জানতে হবে, তাহলে তোমরা এই উৎসবে প্রচুর ইম্পর্টেন্ট, এবং পড়লে আমরা কি হয় গুলিয়ে যায় আমাদের যে কোন উৎসবটা কোন রাজ্যের সাথে জড়িত, আমাদের মনে থাকছে না ঠিক। তার মানে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে জীবন মনে থাকবে না কোনো, ঠিক আছে? উৎসবের পরে নেক্সট আছে আমাদের ইউনেস্কো স্থান। ইউনেস্কো স্থান তোমাদের কি, যে স্থানগুলো আমাদেরকে 3টা পাঠে ভাগ করেছে, ঠিক আছে? প্রাকৃতিক 35টা আছে আমাদের, প্রাকৃতিক আছে 7টা আমাদের কৃত্রিম, আর একটা আছে আমাদের প্রাকৃতিক কৃত্রিম, মোট আছে আমাদের 43টা। লাস্ট আমাদের অ্যাড হয়েছে আমাদের মৈডামস কোথাকার, আসামের যে রাজাদের যে কবরস্থান, যেটা আর কি তাদেরকে দেহকে তাদের
রেখে দিত সেই কবরস্থানটা মৈদান আমাদের 43তম স্থান হিসেবে 2024 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের আন্ডারে আমাদের গৃহীত হয়েছে। নেক্সট হচ্ছে রামসার সাইট। 2023 আমাদের শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের প্রত্যেকেই হয়তো জানবে শান্তিনিকেতন আমাদের 2023 সালে ঢুকেছে, ঠিক আছে। এই রামসার সাইট আছে তোমাদের 90 প্লাস, বললাম আগে ছিল 87, 89 গেছিল, এবার 90 প্লাস হয়ে গেছে তোমাদের রামসার স্থান। তামিলনাড়ুতে অনেকগুলো পাখিরালয় আছে, অনেকগুলো অরণ্য স্থান পেয়েছে, অভয়ারণ্য, যার কারণে রামসার সাইট আমাদের 90 প্লাস হয়ে গেছে। খেলা স্পোর্টস এর মধ্যে কি কি জানবো আমরা? স্পোর্টস এর মধ্যে আমাদের জানতে হবে ক্রিকেটের ব্যাটের দৈর্ঘ্য কত, ক্রিকেটের বলের ওজন কত, ক্রিকেটে কোন ক্রিকেটের সময় কোন কালারের বল ব্যবহার করা হয়, ঠিক আছে। তার সাথে জড়িত অনেকগুলি শব্দের নাম আমাদেরকে জানতে হবে, কোন শব্দটা ক্রিকেটের সাথে জড়িত, ওয়াইড, ঠিক আছে, পুল, কভার ড্রাইভ, ঠিক আছে, কাট শট, সমস্ত কিছু জড়িত ক্রিকেটের পরে আমরা পাবো ফুটবলের মেজারমেন্ট, দৈর্ঘ্য কত, ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য কত, ফুটবল খেলার যে গোলপোস্ট আছে, গোলপোস্টের চওড়া কত, লম্বা কত, ঠিক আছে, দূরত্ব কত, দুটো গোলপোস্টের মধ্যে দূরত্ব কত, চওড়া কত, হাফ টাইম কত টাইমের পর হাফ টাইম হয়, মাঝে হাফ টাইমের গ্যাপ কত, টোটাল টাইম কত, অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। কার্ডগুলো আছে, রেড কার্ড, ইয়েলো কার্ড, কখন কখন দেখানো হয়, কি জন্য দেখানো হয়, যেখান থেকেও কোশ্চেন করতে পারে এসএসসি তে। তোমাদেরকে খেলা সম্বন্ধে প্রচুর জ্ঞান নলেজ রাখতে হবে, ঠিক আছে। তাছাড়া এসএসসি জিকে কে টক্কর দিতে হলে তোমাদেরকে খেলা সম্বন্ধে প্রচুর জিনিস জানতে হবে। কাবাডি আছে, কাবাডির মিড লাইন কোনটাকে বলে, কাবাডির তোমার বোনাস লাইন কোনটাকে বলে, কত দূরত্বে বোনাস লাইন থাকে, কত দূরত্বে মিড লাইন থাকে, কতকে একটা রেড করতে যখন যায় প্লেয়ার, তো রেড করার জন্য কত সেকেন্ড সময় পায়, টোটাল কত মিনিটের খেলা হয়, মাঝে কত মিনিটের ব্রেক হয়, মেয়েদের ক্ষেত্রে টোটাল কত মিনিট, ছেলেদের ক্ষেত্রে টোটাল কত মিনিট, এভরিথিং তোমাদেরকে জানতে হবে এই খেলার মধ্যে। তারপর আছে আমাদের লোকনৃত্য হচ্ছে তোমাদের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা নিজস্ব লোকনৃত্য আছে, ঠিক আছে। আমাদের যেমন তোমাদেরকে বললাম, আমাদের লোকনৃত্যের মধ্যে বাউল গান, প্রত্যেকেই দেখো আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি বাউল গানকে নিয়ে আসি আমরা, সেই বাউল গান, সেরকম প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা লোকনৃত্য আছে। সেই লোকনৃত্যগুলোর নাম তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আজকে নাম দিয়ে দিলে তোমাকে এই লোকনৃত্যটি কোন রাজ্যের সাথে জড়িত, তোমাকে রাজ্যটা বের করতে হবে, তাহলে তার মানে তোমাকে মুখস্থ করতে হবে। বই আর লেখক, বুক আর অথর, বই আর লেখক তোমাদের কিরকম, অনেক বই লেখক ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে বই তো প্রচুর, কেউ না কেউ কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি লিখেই চলেছে বই, ঠিক আছে, বই প্রচুর, তাও তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ করতে হবে। প্রিভিয়াস ইয়ারকে ফলো করে তোমাদেরকে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে দিচ্ছে। দ্য গোল্ডেন গার্ল বইটি কার সম্বন্ধে, ঠিক আছে। ফ্লাইং সিখ বইটি কার সম্বন্ধে, মিলখা সিং, ঠিক আছে। তারপর তোমাদের এক্সাম ওয়ারিয়র বইটির লেখক নরেন্দ্র মোদী, 2023 সালে। তোমাদের এছাড়াও সানি ডেজ, 1 সেঞ্চুরি ইজ নট এনাফ, ঠিক আছে। মানে প্রচুর বই আছে, আর তার লেখকও তোমাকে মনে রাখতে হবে। একদিনে কোনোদিনই সম্ভব নয়, একে একে ক্লাস করার পর নোট ডাউন করতে হবে, সেই নোট ডাউন করার পর সপ্তাহে তোমাকে 2বার থেকে 3বার এই জিকে রিভিশন দিতে হবে। তারপর 6 মাস পর যে দেখবে তোমার 80 থেকে 90% মনে থাকছে, তাও 10% মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু 100% সিউরিটি আছে যে কেউ যদি 8 মাস অনবরত রিভিশন করতেই থাকে, তার যদি সেই টাইমে নাও মনে পড়ে, পরীক্ষা হলে অপশন দেখলে ঠিক মনে পড়ে যাবে, এটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে। তারপর আছে আমাদের মন্দির আর ঘোরানা, কোন মন্দির কোন জায়গায়, তিরুপতি বালাজি মন্দির কোন স্টেটে অবস্থান করেছে, সোমেশ্বর মন্দির কোন স্টেটে অবস্থান করেছে, তার আয়তর্য কি, ঠিক আছে, তার ঐতিহ্যের মধ্যে কি কি পড়ে, কোন ঠাকুরের এখানে দেখা যায়, মন্দিরের ভিতর কোন ঠাকুর আছে, ঠিক আছে। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজ্যে অবস্থান করছে, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, দ্বারকা, ঠিক আছে, কোন কোন স্টেটের মধ্যে আছে, কোন সাগরের তীরে অবস্থান করছে মন্দিরটি কামাখ্যা মন্দির কোন স্টেটে আছে, তোমাদেরকে প্রত্যেকটা মন্দিরের সম্বন্ধে নিখুঁত, কোন দেবতার মন্দির এবং কোন স্টেটে আছে তোমাদেরকে নিখুঁত জানতে হবে। তারপর আছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ, তোমাদেরকে প্রত্যেকটা দেশের সমস্ত কিছু জিনিস জানতে হবে। আমাদের পাকিস্তান আছে প্রতিবেশী দেশ, বাংলাদেশ আছে প্রতিবেশী দেশ, আফগানিস্তান আছে প্রতিবেশী দেশ, নেপাল আছে, ভুটান আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে। সেই শ্রীলঙ্কার রাজধানীর নাম, শ্রীলঙ্কার মুদ্রার নাম, বাংলাদেশের রাজধানীর নাম, মুদ্রার নাম, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় প্রাণী, জাতীয় গাছ, ঠিক আছে, প্রভৃতি জানতে হবে। এমনকি তাদের সংবিধানের তোমাদের সংবিধান যে আছে, বিধানসভা যেটা আছে, সংবিধান সভার নাম কি, তোমাদের ওদের যে আমাদের যেমন আছে ডিপার্টমেন্ট, গোয়েন্দা ডিপার্টমেন্ট, সেই গোয়েন্দা ডিপার্টমেন্টগুলির নাম কি, অন্য দেশের আলাদা আলাদা নাম, আমাদের মতো তো নাম হবে না, ঠিক আছে। তারপর তোমাদের এখানে ভারতের প্রতিবেশী দেশ,
রাজধানী, তাদের মুদ্রার নাম, ঠিক আছে, ইয়েন কোন দেশের মুদ্রার নাম, টাকা কোন দেশের মুদ্রার নাম, ঠিক আছে। প্রত্যেকটা প্রতিবেশী দেশটা ইম্পর্টেন্ট পড়ে, প্রত্যেকটা দেশের থেকে না করতে পারলে প্রতিবেশী দেশটা তোমাকে কভার করতেই হবে, এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে। কাঠমান্ডু কোন দেশের রাজধানীর নাম, ঠিক আছে। দিন আর দিবস, ডে, ইম্পর্টেন্ট ডেজ, একদম 1 জানুয়ারি থেকে শুরু করে 31শে ডিসেম্বর প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। 1 জানুয়ারি অনেকেই জানো না, ফ্যামিলি ডে। 1 জানুয়ারি হচ্ছে আমাদের ফ্যামিলি ডে, ঠিক আছে। প্রত্যেকটা ডে কে আমাকে মুখস্থ রাখবে নখের দর্পণে, মানে এক কথাতে ডে বললে আমি ডেট বলবো, কিংবা ডেট যদি সেই ডেটটার কিছু যদি স্পেশালিটি আছে সেই স্পেশালিটি বললে আমি ডেটের নাম বলে দেবো, ঠিক আছে। এইরকম ভাবে মনে রাখতে হবে, এরকম না এইডস ডে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, ঠিক আছে। ইন্ডিয়ান যদি তোমাদেরকে জিজ্ঞেস করে অনেক আছে, যেমন এই রিসেন্ট কিছু যোগ হচ্ছে, অ্যাড হচ্ছে, পুরোনো জিনিস তো অনেক মুখস্থ রেখেছো। রিসেন্ট এই নীরজ চোপড়া যেদিন তোমার ওই ভালা ফাবড়িয়ে পরে তোমাকে গোল্ড মেডেল নিয়ে এলো ভারতের জন্য, সেই দিনটাকে জ্যাভলিন থ্রো ডে, 8ই আগস্ট জ্যাভলিন থ্রো ডে। তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে যে 8ই আগস্ট নীরজ চোপড়া ওই জ্যাভলিনটাকে থ্রো করে করে গোল্ড মেডেল নিয়েছিল, সেই দিনটা পালন উদযাপন করার জন্য, অনুষ্ঠানটা দিনটাকে না ভুলতে পারে যাতে ভারতের জনগণ, তার জন্য সেই ডেটাকে আলাদা করে একটা দিবস করে দিয়েছে, কি জ্যাভলিন থ্রো ডে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে খুব মনে রাখতে হবে, যেগুলো সবাই জানে সেই জিনিস নয়। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, ঠিক আছে। প্রচুর ডে আছে, ঠিক আছে। বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস, 13 ফেব্রুয়ারি রেডিও দিবস, ঠিক আছে। প্রচুর মুখস্থ রাখতে, দাঁড়িয়ে তোমাদেরকে মানে মনে মনে বলতে হবে যে কোন ডেটা কোন দিবস হতে পারে, ঠিক আছে। প্রচুর জিনিস মুখস্থ করতে হবে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে ইউএনও পড়ছে, তোমাদের বিমস্টেক পড়ছে। বিমস্টেকের যদি বলে, বিমস্টেকের যে হেডকোয়ার্টার আছে, বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? বিমস্টেক হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে। বিমস্টেক আছে, ইউএনও আছে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রচুর যেগুলো বলে, প্রচুর ব্রিক্সে কোন কোন দেশ জড়িত আছে, লাস্ট 2010 সালে কোন দেশ জড়িত হয়, ব্রিক্সের টোটাল সদস্য সংখ্যা কত, ব্রিক্সের সদর দপ্তর কত, ঠিক আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর কত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO হেডকোয়ার্টার কোথায় আছে, সদস্য কতজন আছে, ঠিক আছে। তারপরে তোমাদের আরো আন্তর্জাতিক সংস্থা অনেকের নাম আছে, ঠিক আছে। সেই সংস্থার নামগুলো, সেই সংস্থার সদস্যদের কতগুলো সদস্য আছে, সেই সংস্থার যে হেডকোয়ার্টার আছে কোথায় আছে, তোমাদেরকে সব জিনিসটা মুখস্থ রাখতে হবে একে একে। পুরস্কারের মধ্যে তোমার অর্জুন পুরস্কার, যেগুলো 3 বছর কন্টিনিউ একটা প্লেয়ার, সে যে কোনো ফিল্ডেই হোক, ক্রিকেট হোক, ঠিক আছে, ফুটবলে হোক বা এতে হোক, যখন 3 বছর কন্টিনিউ সে দেশের হয়ে এতটাই ভালো খেলবে, সেই 3 বছরের কাউন্টিং করে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার কোচদের জন্য দেওয়া হয়, বিশিষ্ট কোচ যার ফলে একটা টিম তার এফোর্টলেস খেলা খেলতে পারে, সেই কোচকে মনোনীত করার জন্য দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। এই পুরস্কারগুলো মনে রাখতে হবে। পদ্মশ্রী পুরস্কার, ঠিক আছে, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার এই সালে কতজন পেয়েছে, কে পেয়েছে। তারপরে তোমাদের এত পুরস্কারের নাম আছে, বীর পুরস্কারের মধ্যে অনেকগুলো ঢুকে আছে তোমাদের, ঠিক আছে। তোমাদের আমাদের যে আর্মিদের দেয় সাহসিকতার দিক থেকে বীর চক্র, ঠিক আছে, সেই বীর চক্র পুরস্কার কে পেয়েছে, ফার্স্ট কে পেয়েছে, প্রথম ভারতীয় কে পেয়েছে, এখন বর্তমানে কে পেয়েছে, সেইগুলো তোমাদেরকে সব পুরস্কারের মধ্যে ঢুকে থাকবে। সেই পুরস্কার সম্বন্ধে তোমাদের জানতে হবে। অর্জুন পুরস্কার, তোমাদের অস্কার পুরস্কার আছে, কোন সিনেমা অস্কার পুরস্কার পেয়েছে, সেই সিনেমার ডিরেক্টরের নাম, সেই সিনেমার লেখকের নাম, সেই রাইটার, সেই সিনেমার তোমার মহিলা অভিনেত্রী যে আছে, পুরুষ অভিনেতা যে আছে তাদের নাম, ঠিক আছে। A to Z অস্কার পুরস্কার। তারপরে তোমার জ্ঞানপীঠ পুরস্কার। তারপরে তোমাদের কোন এই পুরস্কারটা কোন সাবজেক্টের সাথে জড়িত সেটাও তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়, সেই সাংবাদিকদের পুরস্কারটা কি নাম, ঠিক আছে। তারপর সাহিত্যতে যে দেওয়া হয় সেই পুরস্কারটার নাম কি, গণিতে যেটা দেওয়া হয় অ্যাবেল পুরস্কার, সেই পুরস্কারটা গণিতের সাথে জড়িত, ঠিক আছে, সেই পুরস্কার নাম কি, পুরস্কার অ্যামাউন্ট কত আছে, পুরস্কারটা যে দেওয়া হয়, পুরস্কারটা তো এমনি না, তার সাথে তো কিছু অ্যামাউন্ট জড়িত থাকে, সেই অ্যামাউন্টটা কত, কোনটাতে 25 লাখ, কোনটাতে 10 লাখ, কোনটাতে 5 লাখ, কোনটাতে 1 লাখ, তোমাদেরকে A to Z মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। একদিনের ক্লাসে হয় না, পুরো স্ট্র্যাটেজিকে প্রচুর বড় সাবজেক্ট, এমনকি এখানে পড়লে 100% নাম্বার পাওয়া যাবে, এমন নয় যে এগুলো মুখস্থ করে যাবো কিছু নাম্বার হবে না।
পুরস্কারের পর সঙ্গীত আর চিত্রকলা। সঙ্গীত আর চিত্রকলার মধ্যে কি আছে আমাদের? সঙ্গীত আর চিত্রকলা ছবি, ঠিক আছে, কিছু কিছু ছবি কোন স্টেটের জন্য বিখ্যাত। আমাদের যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা পোড়ামাটি শিল্প, ঠিক আছে, প্রত্যেকেই জানো পোড়ামাটি শিল্প বিষ্ণুপুর এদিকে তোমার আমাদের ডোগরা শিল্প। সেরকম প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা শিল্পকলা ও চিত্রকলা আছে। সেই শিল্পকলা চিত্রকলা সঙ্গীত জড়িত কোনটার সঙ্গে কোন, সেইগুলো তোমাদেরকে এই চ্যাপ্টারটি পড়াবে। মিশ্রিত বলতে মিসলেনিয়াস, সব কিছুর মধ্যে কিছু যদি বাকি থেকে যায় সেগুলো সব মিসলেনিয়াসে ঢুকানো হবে, ঠিক আছে। এরপর সাবজেক্টে আমরা চলে আসছি। সাবজেক্ট হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস। ইতিহাস আমাদেরকে তিনটে বিষয় জানতে হবে, তিনটে আর একটা চারটে বিষয় জানতে হবে। এক হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাস, ঠিক আছে, তারপর হচ্ছে মধ্য ভারতের যে ইতিহাস, তারপর হচ্ছে আমাদের আধুনিক ভারতের ইতিহাস। এছাড়াও আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি সম্বন্ধে হালকা হলেও জানতে হবে, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও এক দুটো কোশ্চেন কোনো সময় শিফটে পড়ে যায়। তারপর নেক্সট হচ্ছে আমাদের জিওগ্রাফি। জিওগ্রাফিতে আমাদের জানতে হবে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের মধ্যে নদ নদী আছে, ভারতের ভূগোলের মধ্যে প্রাকৃতিক পরিবেশ আছে, ভারতের ভূগোলের মধ্যে সূর্যমণ্ডল আছে, ভারতের ভূগোলের মধ্যে রাজ্য রাজধানী আছে, ভারতের ভূগোলের মধ্যে তোমাদের দ্বীপ উপকূল হ্রদ আছে, ভারতের ভূগোলের মধ্যে গিরিখাত, ঠিক আছে, ভারতের ভূগোলের মধ্যে বাস্তুতন্ত্র আছে, মানে সব কিছু ঢুকে আছে এই ভারতের ভূগোলের মধ্যে। আলাদা করে পশ্চিমবঙ্গের ভূগোল দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গ ভূগোল ডাব্লিউবি পরীক্ষা বা যেগুলো স্টেটের পরীক্ষা হয় তখন মানে স্টেটের পরীক্ষা বলে, রাজ্যের পরীক্ষা বলে আলাদা করে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ ভূগোল আলাদা করে পড়তে হয়েছে। জেনে রাখার জন্য, জ্ঞান নলেজ অর্জন করার জন্য অবশ্যই পড়বে, কিন্তু এখানে জিওগ্রাফি শুধুমাত্র ভারতের ভূগোল থেকেই দেয়, ঠিক আছে। পলিটি, সংবিধান। সংবিধান থেকে তোমাদের কি, সংবিধান বাংলাতে একদম এক থেকে শুরু করে যে 12টা তোমাদের অনুসূচি আছে, ঠিক আছে, 12টা অনুসূচি তোমাদেরকে জানতে হবে। 12টা অনুসূচি, প্রথমে 8টা ছিল, তারপর এডিট হয়ে আমাদের 12টা হয়ে এসে দাঁড়িয়েছে। 22টা পার্ট আছে, ঠিক আছে, 22টা পার্ট যে আছে অংশ, সেই 22টা পার্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। 389টা আমাদের ছিল, এখন বেড়ে পড়ে 460 প্লাস সংবিধানের আর্টিকেল দাঁড়িয়েছে। সেই প্রত্যেকটা আর্টিকেলে জানতে হবে, এমনকি অনেক অনেক আর্টিকেলে এ বি সি ডি এর এ এর বি এর সি থাকে, পার্ট ওয়াইজ ভাগ করে থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। নাগরিকতার অধিকার কোন পদ থেকে কত থাকে, ঠিক আছে, আমাদের শিক্ষার অধিকার কোন আর্টিকেলে থাকে, আমাদের আনটাচেবিলিটি রুল কোন আর্টিকেলের সাথে জড়িত, ঠিক আছে, ছুয়াছুঁই যেটা বলে আর কি, ছুয়াছুঁই, সেই আনটাচেবিলিটি কত নম্বর সংবিধান আছে। হোটেলে আমরা নির্দ্বিধায় যে কোনো জাতি ধর্ম, হ্যাঁ, নির্বিশেষে আমরা যে কোনো হোটেলের মধ্যে প্রবেশ করতে পারি, কত নম্বর সংবিধান ধারায় আছে। রাজ্যপালের কর্মক্ষমতা, রাজ্যপালের রিক্রুটমেন্ট প্রসেস, রাষ্ট্রপতির রিক্রুটমেন্ট প্রসেস, রাষ্ট্রপতির কার্যক্ষমতা, শপথ গ্রহণ কোন কোন আর্টিকেলে আছে, তোমাদেরকে সমস্ত কিছু জানতে হবে। আর অনুসূচি তো তোমাদেরকে জানতে হবে, 12টা অনুসূচি, 12টা অনুসূচি কি কি, 1 নম্বর অনুসূচিতে কি আছে, 2 নম্বর অনুসূচিতে কি আছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। পলিটি শেষ হলো। সংবিধান কত খরচা হয়েছিল সংবিধান তৈরি করতে, কটি দেশ, 60টি দেশকে দেশের সংবিধান পড়ে পড়ে আমাদের সংবিধান তৈরি করেছে, সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের সংবিধান, ঠিক আছে। তারপরে তোমাদের সংবিধানে মোট কতদিন সময় লেগেছিল, 2 বছর, হ্যাঁ, 2 বছর 11 মাস 18 দিন। তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এ টু জেড জানতে হবে। ইকোনমিক্স, অর্থশাস্ত্রতে কি আছে, ইকোনমিক্সের মধ্যে প্রত্যেকেই ডিটেলস পড়ো না। ইকোনমিক্সের ইম্পর্টেন্ট বলতে তোমাদের অর্থশাস্ত্রে জিডিপি, জিএনপি, ঠিক আছে, জিএসটি, তার সাথে তোমাদেরকে ব্যাংকিং সেক্টর যেগুলো আছে, আইডিবিআই ব্যাংক, আরবিআই ব্যাংক সম্বন্ধে আছে, আরবিআই রেপো রেট কত থাকে, ঠিক আছে, যখন আরবিআই কাউকে লোন দেয় তখন কোন পার্সেন্টেজে রেট দেয়, সেটা হচ্ছে ওর রেপো রেট, আর ঘুরিয়ে যখন রেট দেবে তার ডবল রেট নেই। সেই রেপো রেট সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, কোনটাকে রেপো রেট বলে, রেপো রেট কত চলছে এখন আরবিআই সাথে সাথে তোমাদের আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ইকোনমিক্সের মধ্যে 2 থেকে 3টা, এই বছরের শিফটে 2 থেকে 3টা কোশ্চেন ইকোনমিক্সের থেকে এসেছে। সেটা হচ্ছে তোমাদের 2011 সালে, সরি তোমাদের জনগণনা তো পেয়ে যাচ্ছে যেতে, তোমাদের এটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। টোটাল 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে আমাদের 1991 থেকে শুরু করে 56 ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখান থেকে শুরু করে 2015 পর্যন্ত হয়ে থেমে গেছিল, 17 পর্যন্ত ভ্যালিডিটি ছিল, 12 থেকে 17, কিন্তু 15 থেকে থামিয়ে দিয়েছিল। এমনকি 15 জানুয়ারি মাসের তোমাদের 15ই আগস্টে 15 তারিখে যেদিন আমাদের নরেন্দ্র মোদী আলোচনা করেন, ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মানে শেষ করে দিয়া, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কন্টিনিউ হয়নি,
সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্বন্ধে 12টা যে পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে সেই পঞ্চবার্ষিক কোন সাল থেকে কোন সাল মাঝে যে গ্যাপ হয়েছে 3 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে কত সালে, ঠিক আছে, কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল, কত টার্গেট ছিল পূরণ করা, কত পার্সেন্ট টার্গেট পূরণ হয়েছিল, কি কি কৃষি ক্ষেত্রে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে টার্গেট ছিল, শিল্প ক্ষেত্রে, উচ্চমান শিল্প ক্ষেত্রে কোন ব্রিজটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আলোচনা করা হয়েছিল, কোন মুখ্যমন্ত্রী ছিল সেই টাইমে, ঠিক আছে। এ টু জেড তোমাদেরকে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে প্রচুর কোশ্চেন পড়ে, প্রত্যেকটা শিক্ষা 2 থেকে 3টা কোশ্চেন কমন। যদি এই সাবজেক্টে যদি জিওগ্রাফি বাদ গেলেও বাদ যেতে পারে, হিস্ট্রি বাদ গেলেও বাদ যেতে পারে, কিন্তু ইকোনমিক্স আর পলিটি বাদ যাবেই না। ওইখান থেকে একটা আর্টিকেল বা অ্যামেন্ডমেন্ট পড়বে কনফার্ম, আর ইকোনমিক্স থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে 2 থেকে একটা কোশ্চেন পড়বে কনফার্ম, ধরা মারা। আর সায়েন্সের যে গ্রুপ থাকে, সায়েন্সের গ্রুপটা ঢিলা, এই কারণে সায়েন্সের গ্রুপে 1 থেকে 2টা কোশ্চেন পড়লেও পড়ে, অনেক সময় শিফটে আর নাও পড়ে। সায়েন্সের গ্রুপটা একদম শেষে ওই জন্য রেখেছি আমরা। সায়েন্সের বায়োলজি আমরা পড়বো, বায়োলজির থেকে পড়লে কোশ্চেন পড়ে, আর ফিজিক্সের পড়লে রাসায়নিক নামগুলো জিজ্ঞেস করে। এই কাপড় দেখা যে আমাদের সোডা আছে, সেই সোডাটি কি ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর তোমাদের বায়োলজি থেকে পড়ে, বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে খুব কম, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তোমাদের ওই যে সারণী আছে মেন্ডেলিফের থেকে পড়ে। আর বায়োলজির চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, বায়োলজি রক্ত, চোখ, ঠিক আছে। তারপর তোমার স্কেলিটন অর্থাৎ হাড়ের চ্যাপ্টার থেকে তোমাদের 206টা যে হাড় কোন কোন জায়গায় অবস্থান করে, সেই হাড়গুলোর সাইনিং বোন কাকে বলে, ঠিক আছে। সাইনিং বোন তোমাদের কোনটা আছে পায়ে, ঠিক আছে। হাতের অ্যাঙ্গেলে কি কি বই আছে, আলনা কোনটা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। মাথায় ফোরহেডে কতগুলি হাড় অবস্থান করে, ঠিক আছে। গলাতে কটি হাড় আছে, কানের ভিতরে সব হাড় গন্ডে, সবচেয়ে ছোট হাড়ের নাম, সবচেয়ে বড় ফিমার, সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপিস, সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার, সবচেয়ে নরম হাড়ের নাম, সবচেয়ে সাইনিং বোন, উজ্জ্বলতম হাড়ের নাম। সেই নামগুলো তোমাদের অনেক সময় অনেক শিফটে পড়ে। আর তার সাথে সায়েন্সের কি ফিজিক্স কেমিস্ট্রি খুব কম, কিন্তু আমরা সব পুরোটাই পড়বো, না পড়া হবো না, কোনো জিনিসটা আমরা বাদ দেবো না, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি কি টার্গেট করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন ক্লাস না করে মান্থলি প্রতি মাসে একটি ম্যারাথন ক্লাস, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, একটি লাইভ ক্লাস প্রতি মাসের একটি, জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চলছে, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একে একটা মাসে আমি কম্বাইন করে হয়তো দিয়ে দেবো ভিডিও একটা। আর এপ্রিল থেকে কি হবে, একটা এপ্রিল যখন শেষ হবে, এপ্রিল শেষ হওয়ার পরে ওই মে মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে একটা বড় ক্লাস, ম্যারাথন ক্লাস হয়ে যাবে 2-3 ঘন্টা, যেখানে এপ্রিলের যাবতীয় যে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু ওই ভিডিওর মধ্যে, ওই ক্লাসের মধ্যে দেওয়া থাকবে। তোমরা ওই ক্লাসটি করে নোট ডাউন করে খাতায় তুলে নেবে, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে গেল, সাবজেক্টও হয়ে যাবে, স্ট্র্যাটেজিকও হয়ে যাবে। আর ম্যাথ রিজনিং বলা হয়ে গেছে, লাস্ট আমাদের পড়ে রইল আর 20-40 নম্বর, সেটা হচ্ছে আমাদের হিন্দি। হিন্দিতে সবাই ভয় করো, অনেকে ইংলিশ হিন্দি না জানার কারণে। আর ইংলিশে কি হয়, ইংলিশে সব জিনিসটা মুখস্থ করা সম্ভব নয়। আর্টিকেল, প্রিপোজিশন কতগুলি করে আসে, বাকি তোমার ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যে থাকে, তারপরে তোমার এদিকে অ্যান্টোনিম সিনোনিম যে থাকে, অ্যান্টোনিম সিনোনিম অনেকজন মুখস্থ করা যায় না, কোনখান থেকে পড়ে যাবে কোনো ঠিক নেই। তাই বিকল্প হচ্ছে হিন্দি, কিন্তু আমাদের বাঙালিরা হিন্দিটাকে নেগলেক্ট করে, হিন্দি প্রত্যেকেই জানে না, যাই হিন্দি বুঝতে পারবে সেই বাজিমাত করবে নাম্বার, ঠিক আছে। হিন্দি আমাদের আছে মোট 20টি অধ্যায়। সেই 20টি অধ্যায় আমরা আমাদের যে শেষ টপিক যেটা আমরা 4টা করেছিলাম, গণিত হয়ে গেছিল আমাদের, রিজনিংও আমাদের হয়ে গেছিল, আর তারপর আমাদের জিকে জিএসও আমাদের তোমাদেরকে দেখানো হয়ে গেছিল। লাস্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে তোমাদের হিন্দি, যেটাতে অনেকের ভয়। আমাদের পশ্চিমবঙ্গ ছেলেদের হিন্দিতে খুব ভয় দিয়ে কি হয়, হিন্দির জায়গায় অপশনে ইংলিশ নিয়ে নেয়, হয়তো ইংলিশে বেটার পারবো সেই ভেবে। তো কি হয়, ওখানে প্রিপোজিশন, তারপর তোমার গ্রামার পার্ট থেকেও খুব পড়ে, সেই গ্রামারগুলো হয়তো হয় না অনেক সময়, বা অনেক সময় প্রচুর মুখস্থ রাখতে হয় বিপরীত শব্দগুলো, অ্যান্টোনিমি, সিনোনিমি, ঠিক আছে, অনেক মুখস্থ রাখতে হয়। তার জন্য কি হয়, অনেক ভুল চলে যায়। তো হিন্দি আর বাংলার মধ্যে কোনো তফাৎ নেই, জাস্ট অক্ষরগুলো পড়তে জানতে পারলেই হবে। তোমাদেরকে তো ওখানে লিখতে হবে না, জাস্ট পড়তে পারলেই হবে, বুঝতে পারলে হবে, মুখস্থ রাখতে হবে। বাংলাতে যেমন মুখস্থ রাখবে সেরকমই হবে, ঠিক আছে। আমি বাংলাতে করাবো ভাবছিলাম, তো হিন্দিতে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবে না সেটাও দেখার বিষয়। আশা করি হিন্দি বাংলা দুটোকে বোধ মিলেই করাবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। তো আজকে আমরা সিলেবাসটা লিখে নিই, তখন যখন হিন্দি ক্লাস শুরু হবে তখন হিন্দি ক্লাস করবো। হিন্দি, ঠিক আছে।
হিন্দি আমাদের টোটাল মোট 20টি অধ্যায় আছে। সেই 20টি অধ্যায়ের মধ্যে আমাদের 20টি কোশ্চেন পড়ে। হয়তো কোনো অধ্যায় থেকে হয়তো দুটো পড়ে গেলে একটা অধ্যায় স্কিপও করে ওরা, হ্যাঁ, ব্যাকরণের থেকে হয়তো 2-3টে অধ্যায় দিয়ে দিল, সবগুলো থেকে দিল না, সেরকম ব্যাকরণের বাইরে যেগুলো আছে সেখান থেকে একটা দুটো করে দিয়ে দিল। ঠিক আছে, কি কি আছে সেগুলো তোমাদেরকে আগে জানতে হবে, তাহলে তোমরা 20টা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়ে নাও তাহলে তোমাদের কাছে কোনো অসুবিধা থাকবে না। তোমরা অপশনে অবশ্যই হিন্দি নেবে, ইংরেজি কেউ নেবে না। কেউ যদি ভালো ইংলিশ জানো তাহলেই নেবে, খুব ভালো জানো, 18 থেকে 19টা করতে পারবে সেরকম কনফিডেন্স আছে, তাহলে অবভিয়াসলি ইংলিশই নেবে। কিন্তু যদি কারো ইংলিশে কাঁচা, কেউ যদি মনে করো যে ইংলিশে আমি অতটা পারবো না, কনফিডেন্স নেই, অন্য লোক নিচ্ছে, এই ভেবে নিও না। তুমি ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। তুমি পারো না ইংলিশে, ইংলিশটাকে স্কিপ করো। তোমার হাতে যখন অপশন রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে যখন অপশন থাকে না, 10 নম্বর ইংরেজি থাকে, তার কারণে কি হয়, আমাদেরকে ইংরেজিটা নিতেই হয়, আমরা বাধ্য। কিন্তু এখানে তো বাধ্য নয়, এখানে ইংরেজি জায়গায় হিন্দি আছে। যদি হিন্দি পড়তে বা বুঝতে পারো তাহলে অবশ্যই হিন্দি নেবে। ঠিক আছে, আমি প্রত্যেককে সাজেস্ট করবো হিন্দি নেবে। ঠিক আছে, 1 নম্বরে আমাদের আছে বাক্যাংশ। वाक्यांश के लिए एक शब्द, ঠিক আছে। 2 নম্বরে আমাদের আছে অনেকার্থ শব্দ। অনেকার্থ শব্দ, ঠিক আছে। 3 আমাদের আছে অনেকার্থ শব্দের পর 3 আছে আমাদের বাক্যাংশ প্রতিস্থাপন। वाक्यांश प्रतिस्थापन, ঠিক আছে। 3টা। 4 আমাদের আছে মুহাবরে আর লোকোক্তিরা। ঠিক আছে, মুহাবরে লিখে রাখছি, একই জিনিস, মুহাবরে লোকোক্তিরা। মুহাবরে, মুহাবরে না, মুহাবরে, मुहावरे लोकोक्तियां। लोकोक्तियां আর আছে তোমাদের 5 নম্বর। 5 নম্বরে আছে তোমাদের বর্তনী শুদ্ধি। বর্তনী শুদ্ধিতে প্রচুর ভুল যায় অনেকের, ভালো করে বানানগুলো জানো না। বর্তনী শুদ্ধি অর্থাৎ বানান জিজ্ঞেস করে তোমাকে, বাংলাতে কি বানান হয় সেরকম হিন্দিতে তোমাকে বানানটি ঠিক না ভুল সেটা তোমাকে করতে হয়, আর না হলে বানানটি তোমাকে খুঁজে বের করতে হয় কোন বানানটি ঠিক, 4টি অপশন দিতে। ঠিক আছে, তাহলে বর্তনী শুদ্ধি। বর্তনী শুদ্ধি, বর্তনী শুদ্ধি। 6 নম্বরে রয়েছে আমাদের বাক্য শুদ্ধি। বাক্যটি ঠিক আছে না নাই সেটি আমাদেরকে দেখতে হবে। বাক্য শুদ্ধি, বর্তনী শুদ্ধি, বাক্য শুদ্ধি দুটোই ভালো টপিক। হ্যাঁ, নেক্সট 7 নম্বর। 20টি টপিক আছে আমাদের। 7 নম্বরে হচ্ছে রিক্ত স্থান, শূন্য স্থান পূরণ, যেটা বলতে রিক্ত স্থান। ঠিক আছে, রিক্ত স্থান। 8 নম্বর বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ। আর বিলোম শব্দ। ঠিক আছে,
তারপর কি আছে? সংজ্ঞা। 9 নম্বরে আছে সংজ্ঞা। সংজ্ঞা। 10 নম্বরে আমাদের এই সংজ্ঞা থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে আমাদের গ্রামার পার্ট, অর্থাৎ তোমাদের যে গ্রামার, সেই গ্রামারের পার্ট শুরু হয়ে যাচ্ছে সংজ্ঞা থেকে, ঠিক আছে? তারপর আছে সর্বনাম। ঠিক আছে, 11 নম্বরে আছে তোমাদের সর্বনামের পর ক্রিয়া। তারপর আছে তোমাদের 12 নম্বরে কাল। প্রত্যেকেই জানো ক্রিয়া, কাল। ক্রিয়া মানে কর্ম, কাজ করাকে বোঝায়, ঠিক আছে? তোমরা সবাই জানো সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, প্রত্যেকেই পড়েছো, সেগুলোই আছে এখানে। কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমান কাল, তোমরা সবই জানো। বাংলায় জাস্ট হিন্দিতে লেখা থাকবে, এইটুকুই জানো। অক্ষরগুলো জানলে, বর্ণগুলো জানলে তোমরা সব পারবে, ঠিক আছে? লিঙ্গ বচন, লিঙ্গ বচন। আর আছে 14 নম্বরে আমাদের কারক। কারক। 15 নম্বরে আছে আমাদের কারকের পর বিশেষণ অব্যয়। অব্যয়। সতেরো নম্বর আছে আমাদের বাক্য। আমাদের 1 নম্বরে বাক্যকে দিয়ে এক শব্দ, 2 নম্বরে অনেকার্থের শব্দ, 3 নম্বরে বাক্য প্রতিস্থাপন, ঠিক আছে? মহাবরী লোকোক্তি 4 নম্বরে আছে। 5 নম্বরে আমাদের এখানে 17 নম্বরে আছে পর্যায়বাচী। এখান থেকে ভীষণ কোশ্চেন পড়ে, হ্যাঁ, পর্যায়বাচী। পর্যায়বাচী। আর আছে বা সমানার্থী শব্দ, যেটা বলো তোমরা জানো, বা সমানার্থী শব্দ। সমানার্থী, সমানার্থী শব্দ, ঠিক আছে? সমানার্থী শব্দ। 18তে আছে তোমাদের বাক্য, বাচ্য আছে তোমাদের, বাচ্য, ঠিক আছে? বাচ্য আছে। 19 আছে তোমাদের গদ্যাংশ। গদ্যাংশ আছে। আর 20তে আছে তোমাদের লাস্ট তৎসম তদ্ভব। তৎসম, তৎসম আর তদ্ভব, তদ্ভব, ঠিক আছে? তৎসম তদ্ভব। এই তোমাদের ক্রিয়া টপিক। এখানে তোমাদের বাক্যকে নিয়ে এক শব্দ, অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ বলে দিচ্ছি, জিসকা কোই নাথ না হো। জিসকা কোই নাথ, নাথ অর্থাৎ আত্মীয় স্বজন। যার কোনো আত্মীয় স্বজন বা কেউ সম্পর্কে কেউ বেঁচে নেই বা নেই, তাকে বলে অনাথ। তোমাদেরকে এরকম একটা শব্দ দিয়ে দেবে, হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করবে জিসকা কোই নাথ না হো উসকো ক্যা कहलाता है, তো তোমাদেরকে বলতে হবে অনাথ। বা দিয়ে দিল অনাথ, সেখানে উল্টিয়ে তোমাদের বলতে হবে যে 4টি শব্দ আলাদা দিয়ে দিল, যে জিসকা কোই নাথ না হো কোন অপশন আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। অনেকার্থ শব্দ। অনেকার্থ শব্দ মনে হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে যে এই পর্যায়বাচীরই রূপ, অনেকার্থ শব্দ, যেটা একটা শব্দ দিয়ে দিবে তার অনেকার্থ শব্দ, ঠিক আছে? তোমাকে খুঁজে বের করতে হবে আর অন্য শব্দ কি, এটার মানে আর কি আছে। বাক্যাংশ প্রতিস্থাপন, ঠিক আছে?
বাক্যাংশ প্রতিস্থাপন হচ্ছে একটা বাক্য দিয়ে দিবে, তারপরে নিচে আন্ডারলাইন করে দিবে, তোমাকে নতুন ওইখানে কিছু ভুল বা ত্রুটি আছে যেটা তোমাকে পুনরায় সঠিক যেটা যে অপশনে আছে সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে। নেক্সট মুহাবরে লোকোক্তি। মুহাবরে লোকোক্তি তোমরা তো ভালো করেই জানো। মুহাবরে লোকোক্তি মানে আমাদের যেগুলা চলতি ভাষায় আমরা বলে থাকি, ঠিক আছে। উড়তি চিড়িয়া কা প্যার গুননা মানে বিশাল অভিজ্ঞতা থাকা, হ্যাঁ, উড়ছে সেই পাখিটার দূর থেকে পালক গুনে ফেলা বা পা গুনে ফেলা, সেটা হচ্ছে বিশাল অভিজ্ঞতা, যে ঘাট ঘাট পানি কিনা মানে অনেক অভিজ্ঞতা থাকা, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের লোকোক্তি বা লোকোক্তি, যেটা তোমরা বাংলাতে বলো লোকের উক্তি। লোকোক্তি আমরা যেমন কোথায় কোথায় লোকোক্তি দিইনি কাউকে বলার সময়, সেটা হচ্ছে মুহাবরের লোকোক্তি। বর্তনী শুদ্ধি অর্থাৎ যে বানানটা ভুল আছে হয়তো তোমাকে সঠিক করতে দেবে, বা ভুল কি আছে সেটা তোমাকে জানতে দেবে। বা বর্তনী শুদ্ধি মানে হচ্ছে বানান জিজ্ঞেস করে তোমাকে, অভিনেতা বানানটি কি, হয় হর্ষী না দীর্ঘিকার, ঠিক আছে, অভিনেতা। তারপর তোমাদের প্রচুর বানান হয়, বানান যখন বাক্য শুদ্ধি হবে তোমার বর্তনী শুদ্ধি তখন দেখতে পাবে। বাক্য শুদ্ধি অর্থাৎ বাক্যটাই ভুল আছে, সেই ভুল বাক্যটাকে তোমাকে ঠিক লিখতে হতে পারে, বা বাক্যটা কোথায় ভুল আছে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস ওরা যে কোনো করতে পারে, ঠিক আছে। বাক্য শুদ্ধি বলা আছে, বাক্য শুদ্ধিতে অনেক রকম জিজ্ঞেস করতে পারে। বাক্য ভুল দেওয়া আছে, তোমাকে সঠিক বাক্য খুঁজে বের করতে পারে। বাক্যর কোনো একটা জায়গায় ভুল দেওয়া আছে, যে সেইটা তোমাকে সঠিক খুঁজে বের করতে বলতে পারে। বা বাক্য ভুল দেওয়া আছে, সঠিক কি হবে সেটাও জিজ্ঞেস করতে পারে। জিজ্ঞেস বোর্ড মেম্বার যে কোনো কিছু জিজ্ঞেস করবে, তোমাকে বাক্য শুদ্ধির নিয়ম জানতে হবে, ঠিক আছে। রিক্ত স্থান। রিক্ত স্থান অর্থাৎ শূন্য স্থান পূরণ। কোনো একটা বাক্য দিয়ে দিলে মাঝে ড্যাশ পূরণ দিয়ে দিয়েছে তোমাকে, সেই রিক্ত স্থান, রিক্ত স্থান, ঠিক আছে, হিন্দিতে বলে রিক্ত স্থান অর্থাৎ শূন্য স্থান পূরণ, আমরা বাংলাতে যেটা বলি। সেই শূন্য স্থান পূরণে কি বসবে চারটা অপশনের মধ্যে সেটা তোমাকে জানতে হবে। তার মানে তোমাকে বাক্য গঠন জানতে হবে, কিভাবে বাক্য তৈরি হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে ওখানে কি বসবে না বসবে, ঠিক আছে। বিলোম শব্দ। বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ, ঠিক আছে, উপর নিচে, ঠিক আছে। হিন্দি ভাষাতে ওই উপর নিচে উপরি নিচে, ঠিক আছে, এরকম থাকবে। তোমাকে বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ 400 থেকে 500টা বিলোম শব্দ মুখস্থ করলেই যথেষ্ট। ওর মধ্যে ইম্পর্টেন্ট থাকে, এক দুটো শিফটে হয়তো উদ্ভট টাইপের আসতে পারে, সেগুলো তোমাকে নিজেকে, ঠিক আছে, মানে সাধারণ জ্ঞান ইউজ করে করে করতে হবে, কিছু করার নেই। সংজ্ঞা। সংজ্ঞা তোমাকে সংজ্ঞা কিভাবে ভাগ করা যায় সেই সংজ্ঞার ভাগ জানতে হবে, সেই সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস এইখান থেকে তোমাদের ব্যাকরণ শুরু হচ্ছে, ব্যাকরণ, গ্রামার পার্ট, ব্যাকরণ এখান থেকে শুরু। সর্বনাম প্রত্যেকেই জানো, তোমরা তো পড়িয়েছো সর্বনাম। ক্রিয়া বলে দিলাম, কাজ করা বোঝায়, ঠিক আছে। ক্রিয়া। কাল তোমাদেরকে বলে দিয়েছি, অতীতকাল, বর্তমান ও ভবিষ্যৎকাল। কালকে কয়ভাবে ভাগ করা যায়, কি কি করবে। লিঙ্গ বচন, লিঙ্গ তো জানো, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তারপর আছে কারক, আমাদের কারক, কর্তা কারক, কর্মকারক, সব জানো তোমরা, গঠন কারক, সম্পাদন কারক সব জানো, কি হবে পড়ানো হবে। বিশেষণ। বিশেষ ও বিশেষণ তোমরা পড়েছো, ঠিক আছে। অব্যয়। পর্যায়বাচী শব্দ, পর্যায়বাচী ও সমানার্থী শব্দ। পর্যায়বাচী শব্দ তোমাদের জলের, যেমন বালি, নীর, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, সূর্যের ভানু, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের কত রকমের পর্যায়বাচী মনে হচ্ছে যে সমানার্থী শব্দ, সমান অর্থ আছে যার, একটা শব্দের সমান অর্থ কি কি হতে পারে সেটা তোমাকে ওইখানে করতে হবে। বাচ্য। বাচ্য প্রত্যেকে জানো। গদ্যাংশ। গদ্যাংশ তোমাদের 5 দুগুণে 10 নাম্বার গদ্যাংশ থেকে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কিছু হয় তাহলে হচ্ছে গদ্যাংশ, কারণ তুমি ঝাঁকা নাম্বার 5 দুগুণ 10 নাম্বার, মানে তোমাকে 15টা কোশ্চেন বাকি থেকে আর 5টা কোশ্চেন এখান থেকে তোমার 5টা কোশ্চেন কনফার্ম বাক্যাংশ থেকে, ঠিক আছে। তৎসম তদ্ভব থেকে একটা কোশ্চেন কনফার্ম, এই 2 বছর হলো আসছে। পর্যায়বাচী থেকে একটা কোশ্চেন কমসে কম কনফার্ম, ঠিক আছে। যদি গ্রামার পড়ে, গ্রামার যদি পড়ে তাহলে তোমাদের বেশি আসার সম্ভাবনা থাকে। কোথা থেকে বলবো, গ্রামার যদি পড়ে তোমাদের সংজ্ঞা থেকে 2টো কোশ্চেন আসা সম্ভব, ঠিক আছে। আর এখানে তোমাদের হয় কারক, আর না হলে লিঙ্গ বচন, এখান থেকে একটি কোশ্চেন আসবে কনফার্ম, ঠিক আছে। 5, 6, 7, 8, 9, 10। বিলোম শব্দ থেকে ধরে নাও একটা একদম কনফার্ম। রিক্ত স্থান একটা কনফার্ম। বাক্য শুদ্ধি, বাচ্য শুদ্ধি, বর্তনী শুদ্ধি কনফার্ম। মুহাবরে লোকোক্তি 2টা কনফার্ম। বাক্যাংশ প্রতিস্থাপন, অনেক আদর শব্দ, এই দুটার থেকে যে কোনো একটি আসবে, হয় এইটি কোন শিফটে এলে এটা আসবে না, এখান থেকে একটি কনফার্ম। আর বাক্য প্রতিস্থাপন পড়তেও পারে না পড়তেও পারে, কোন শিফটে পড়বে হয়তো এক দুটো শিফটে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আর 5, 17 তোমাদের। এবারে যদি আমাদের কি বললাম, গ্রামার পার্ট থেকে দর্শন তদ্ভব থেকে কোন শিফটে 2টো দিতে পারে এই জায়গায়, তখন এটা বেরিয়ে যাবে। পর্যায়বাচী এখানে একটা জায়গায় 2টো দিতে পারে। বর্তনী শুদ্ধি, বাক্য শুদ্ধি এখানে একের থেকে বেশি আসতে পারে। পর্যায়বাচী এখানে একের থেকে বেশি আসতে পারে, ঠিক আছে। ওরা বাক্য প্রতিস্থাপন একটা পড়তেই পারে। এই তোমাদের পড়া টার্গেট। তোমাদের তার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায়বাচী, ঠিক আছে,
কারক, লিঙ্গ, ঠিক আছে, বাক্য শুদ্ধি, বাক্যাংশকে লিয়েক শব্দ, অনেকার্থ শব্দ, বাক্যাংশ প্রতিস্থাপন, মহাবরে লোকোক্তি, বর্তনী শুদ্ধি, বাক্য শুদ্ধি, রিক্তস্থান, বিলোম শব্দ, সংজ্ঞা, ঠিক আছে, এই জায়গাগুলো গদ্যাংশ দাগ নিতে পারো। এইগুলি হচ্ছে তোমাদের 20টার মধ্যে দর্শন তত্ত্ব। 20টার মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। আর যে ছোটা আছে সেই ছোটা হচ্ছে ব্যাকরণের পাঠ। সেই ব্যাকরণের পাঠ খুব কম, ব্যাকরণের পাঠ ট্রেডসম্যানে বেশি পড়ে ব্যাকরণটা। আগে তো ব্যাকরণ 2023 সাল পর্যন্ত 2021 সাল পর্যন্ত ব্যাকরণ পড়তোই না, মানে খুব কম, একটা পড়তো বা পড়তোই না। 23 থেকে শুরু করেছে ব্যাকরণটা দেওয়া। তার কারণ কি, ব্যাকরণ না দেওয়ার কারণে সবাই সব মুখস্থ করে পর্যায়বাচী শব্দ, গদ্যাংশ, দর্শনগত এগুলো সব মুখস্থ করে কি হতো, ঝাঁকা নাম্বার হিন্দিতে উঠে যেত। ব্যাকরণটাকে ঢোকাবার কারণ ওইটাই, যাতে কিছু নাম্বার যারা হিন্দি স্টেট থেকে থাকে, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হ্যাঁ, এই স্টেটগুলোতে মানে 25টা কোশ্চেন থাকতো আগে, 25টাতে 25টাই করে একদম ঝাঁকা নাম্বার তুলতো, যার কারণে মেরিট অনেক হাই যেত। ব্যাকরণটাকে 2023 সাল থেকে ওই জন্যই ঢোকাবার ওদের কারণ, যাতে কিছু নাম্বার কম বেশি করা যায়। ব্যাকরণে ওরা হিন্দি ভাষীরাও ব্যাকরণে আটকায়, ঠিক আছে, ওই জন্য ব্যাকরণে ঢোকানো হয়েছে। তো কিছুই গাঢ় নয়, ইম্পর্টেন্ট 14টা, বাকি 6টাও আমরা করবো। তার কারণ কোনদিন থেকে পড়বে এবছর কোশ্চেন কেউ জানে না, তাই আমাদেরকে পুরো সিলেবাস জানতে হবে, সিলেবাসের পুরো সিলেবাস আমাদেরকে কমপ্লিট করতে হবে। যদি আমাদের পড়ার মধ্যে পড়ে তাহলে তো সময় সোহাগা, কিছুই বলার দরকার নেই। আর যদি নাও পড়ে তাহলে তো আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে রাখছি, তাইলেও আমরা পাবো, এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো এটাও ঠুকে নিতে পারো। এই তোমাদের 4টা সিলেবাস আমরা জানালাম এই ভিডিওতে। নেক্সট আমাদের চালু হয়ে যাবে কন্টিনিউ, আর কোনো গ্যাপ হবে না। আমি 15 তারিখে ছাড়বো বলেছিলাম ভিডিও, আমি তারাপীঠ গিয়েছিলাম পয়লা বৈশাখ পুজো দেওয়ার জন্য, তাই সবাইকে দুঃখিত যে আমি ভিডিওটা একদিন লেট হয়ে গেছে আমার ভিডিও, তাই কেউ কিছু না মনে করে ক্লাসগুলো করবে, ঠিক আছে। সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের সকালে একটা অঙ্কের ক্লাস হবে, সিরিজ, অঙ্কের একটা সিরিজ চলে আসবে, 80 থেকে 90টা সিরিজ হয়ে যাবে, যার মধ্যে তোমাদের পুরো পাটিগণিত আর তোমাদের পরিমিতি ফুল কমপ্লিট থাকবে। আর তোমাদের এখানে বিকেলবেলায় স্ট্র্যাটেজিকের একটা সিরিজ চলবে। স্ট্র্যাটেজিকে 15টা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর আমরা জিকেতে ঢুকবো, যেখানে সাবজেক্ট ওয়াইজ হয়ে চলবে, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তার সাথে সায়েন্সের 3টে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো সবাইকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে, এগুলো জ্ঞানের ভিডিও, ঠিক আছে, জানার জন্য এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। সিলেবাস না জানলে সেই সিলেবাস ক্র্যাক করবে কি করে তুমি? তোমাকে আগে সিলেবাস জানতে হবে, তারপর সিবিটিতে বসলে তুমি জানতে পারবে। সিলেবাস কমপ্লিট করো, মক টেস্ট দাও, তারপর সিবিটিতে বসো, দেখো 70 থেকে 80% নাম্বার কনফার্ম। আর যদি তোমার কাবিলিয়ত থাকে, মুখস্থ কাজ ভালো করে করতে পারো, প্র্যাকটিস ভালো করে করতে পারো, কোনো পরিশ্রম, যথেষ্ট পরিশ্রম করো, ঢিলা না কাটো, তাহলে তো 90% নাম্বার এবার চলে আসবে। নর্মাল লাইসেন্স নিয়ে পরে 100%ও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় ভিডিও করছি না। সবাইকে পহেলা বৈশাখের জানালাম শুভেচ্ছা। তো দেরি হয়ে গেল জানাতে, কালকে পয়লা বৈশাখ ছিল, আর কালকে আমি ভিডিও করতে পারিনি, এই কারণে আমি তারাপীঠ গিয়েছিলাম। তো সবাই পুজো দিতে গিয়েছিলাম তারাপীঠে। তো সবাইকে এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। ভিডিও যে ক্লাস চলছে সেই ক্লাসটা কন্টিনিউ 6 মাস চলবে, 6 মাস থেকে 8 মাস কন্টিনিউ ক্লাসগুলো দেখবে। হ্যাঁ, নিজের ভালোর জন্যই বলা, আমার কিছু যায় আসে না, কেউ দেখলেও ভিডিও হবে, না দেখলেও ভিডিও হবে, আমারও রিভিশন চলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা চাও ভালো নাম্বার পেতে, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দেবে, এই কারণে প্রত্যেকটা ভিডিওতে বলবো না, এই বলে দিচ্ছি, যখন ক্লাস চালু হয়ে যাবে তখন আর সাবস্ক্রাইব করবো না। যারা সাথে থাকতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লেগে থাকলে লাইক বাটনটা ক্লিক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি জিডির জন্য কেউ প্রিপারেশন করছে তাকে বলে দেবে যে এখান থেকে পিওর বাংলাতে তোমাদের মতোই, ঠিক আছে, আমি বাংলাতে ক্লাস নেবো। যাদের হিন্দি ক্লাস বুঝতে অসুবিধা হয়, যাদের বাংলাতে পড়ালেও ওয়ান লাইনার পড়াই কিন্তু মাথায় কিছু ঢুকে না, অসুবিধা হয়, তারা অবশ্যই ক্লাসগুলো করবে, এইটুকুই বলা, আর কিছু নয়, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি পরিবারের সাথে সঙ্গে থেকো। হ্যাঁ, জয় হিন্দ। আজকের মতো ভিডিওটা এখানে।